নমস্কার, আমি দেবশ্রুতি ব্যানার্জি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ লাইফ সায়েন্সেসের থার্ড ইয়ারের ছাত্রী। প্রেসিডেন্সি অ্যালুমনাই অ্যাসোসিয়েশন আয়োজিত সুধাংশু দাশগুপ্ত স্মারক বিতর্ক সভা 2025-এ সবাইকে স্বাগত জানাই। এই বিতর্ক সভার সঞ্চালক মাননীয় শ্রী শিবাজি প্রতিম বসুকে বিতর্ক মঞ্চে তার স্থান গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিতর্কের পক্ষের বক্তাদের মাননীয় শ্রী আলাপন বন্দ্যোপাধ্যায়, মাননীয় শ্রী অমিতাভ গুপ্ত এবং আমাদের ছাত্রী সুধারা গোস্বামীকে বিতর্ক মঞ্চে সঞ্চালকের ডান দিকে তাদের স্থান গ্রহণ করতে অনুরোধ করব। বিপক্ষের বক্তাদের মাননীয় শ্রী শ্রমিক বন্দ্যোপাধ্যায়, মাননীয় শ্রী শুভময় মৈত্র এবং আমাদের ছাত্রী বন্যা সাফুইকে বিতর্ক মঞ্চে সঞ্চালকের বাঁ দিকের স্থান গ্রহণ করতে। প্রেসিডেন্সি প্রাক্তনী সংসদের পক্ষ থেকে আমি এবার মাননীয় শ্রী বিভাস চৌধুরীকে অনুরোধ করব প্রারম্ভিক স্বাগত ভাষণ দিয়ে এই অনুষ্ঠানটি শুরু করার জন্য। নমস্কার। প্রেসিডেন্সি প্রাক্তনী সংসদ আয়োজিত সুধাংশু দাশগুপ্ত স্মারক বক্তৃতা সভা 2025-এ আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের বিষয় সবার মতে বাংলা একটি ভাষা, দেশ নয়। ইদানিং কালে কিছু ঘটনাবলী এরকম আমাদের চোখের সামনে ঘটে চলেছে, যার জন্য এই বিষয়টি আমাদের কাছে খুব মূল্যবান হয়ে উঠেছে এবং এই বিষয় নির্বাচনে আমরা শুভময় মৈত্রকে একটু ধন্যবাদ দেব। উনি একটা সাজেশন দিয়েছিলেন আমাদের এই বিষয়টা নিয়ে। আজকে যারা উপস্থিত আছেন আমাদের মধ্যে মাননীয় বক্তা শ্রী শ্রমিক বন্দ্যোপাধ্যায়, শ্রী আলাপন বন্দ্যোপাধ্যায়, শ্রী অমিতাভ গুপ্ত এবং আমাদের শুভময় মৈত্র এবং আমাদের দুই ছাত্রী বন্যা এবং সুধারা, এদের সকলকে স্বাগত। প্রথমে অনুরোধ করব আমাদের সভাপতি শ্রী সুতীর্থ ভট্টাচার্য আমাদের কিছু উপহার স্মারক আমাদের অতিথিদের হাতে তুলে দেওয়ার জন্য। গাছের চারা তার হাতে আমরা তুলে দিচ্ছি। এরপরে শ্রী শ্রমিক বন্দ্যোপাধ্যায়কে আমরা স্বাগত জানাবো, বাইসেন্টেনিয়াল ভলিউম দিয়ে দেবেন। এই দুটি বই আমাদের অত্যন্ত মূল্যবান। প্রেসিডেন্সি, হিন্দু প্রেসিডেন্সির 200 উদযাপনে এই দুটো পাবলিকেশন হয়েছে। এরপর আলাপন বন্দ্যোপাধ্যায়, শুভময় মৈত্র আমাদের আজকে অতিথি, অত্যন্ত বিখ্যাত একজন পরিসংখ্যানবিদ, রাশিবিজ্ঞানী। আমরা খুবই আনন্দিত উনি সময় করে আজকে আসতে পেরেছেন। অমিতাভ বাবু একজন বিখ্যাত সাংবাদিক, আনন্দবাজারের, আপনারা জানেন। উনি আজকে এসেছেন আমাদের অতিথি হিসেবে, আমরা খুবই গর্বিত। সুধারা গোস্বামী আমাদের ছাত্রী। আমাদের প্রত্যেকটা বিতর্ক সভায় প্রাক্তনী এবং বর্তমান ছাত্রীরা। বন্যা সাফুই। বিতর্ক সভা বিভিন্ন প্রেক্ষাগৃহে আমরা করেছিলাম, কিন্তু এই হলটার একটা মাহাত্ম্য আছে। এইটাই হচ্ছে সেই গর্ভগৃহ যেখানে প্রেসিডেন্সির কলেজের বিখ্যাত যারা ডিবেটার ছিলেন তারা এই হলে ডিবেট করতেন এবং সুধাংশু দাশগুপ্ত সেই বিখ্যাত মানুষ যার নামে এই আজকের সভা, তারাও এই হলে করতেন। এর নাম ছিল আগে PLT 1। এখানে ছাত্রছাত্রীরাও যেরকম ডিবেট করেছেন, প্রাক্তনীরাও করেছেন, অমর্ত্য সেন এখানেই ডিবেট করতেন।
ফলে আমরা অন্য হলে না করে এই ডিবেটের যে গর্ভগৃহ, বিতর্কের গর্ভগৃহ, এই PLT1 এখন মেঘনাথ শাহ লেকচার থিয়েটার, সেখানে আমরা এই অনুষ্ঠান করতে পেরেছি। এবং জয়ন্ত মিত্র আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা এর জন্য আমার ধন্যবাদ জানাই আমাদের রেজিস্ট্রার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ডক্টর দেবজ্যোতি কোনার এবং আমাদের ডিন অফ স্টুডেন্টস। এদের সাহায্য ছাড়া তো এই অনুষ্ঠান করা সম্ভব ছিল না, তাদেরকে ধন্যবাদ। এরপরে আমরা আর বেশি সময় না নিয়ে শিবাজিদা এবার সঞ্চালকের ভূমিকায় অবতীর্ণ হবেন। আপনাদের সকলকে অনুরোধ করছি পূর্ণরূপে পার্টিসিপেট করুন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ বিভাস। আজকে এই রকম দুর্যোগ এবং বিভাস জিজ্ঞেস করছিল 3টে স্পর্শকে ত্রহ স্পর্শ বলে, 5টা হলে তাকে কি বলে আমরা জানি না, কিন্তু তবুও আপনারা যে এসছেন, সকলে এসছেন, আমার যারা সিনিয়র তারা শ্রদ্ধা নেবেন, অনেকেই সিনিয়র আছেন, অনেক অন্য বন্ধুবান্ধব এসছেন, প্রত্যেককে যথাযোগ্য স্থানে শ্রদ্ধা, শুভেচ্ছা, স্নেহ জানিয়ে শুরু হচ্ছে। আজকের যে বিতর্কের বিষয়, সে বিষয় আপনারা জানেন। আসলে বিশ্বের প্রতি 6 জন মানুষের মধ্যে একজন অন্তত যে ভাষা বলেন, যে ভাষা ইন্দো ইউরোপীয় যে ভাষা গোষ্ঠী, তার মধ্যে তার স্থান 5 কথা বলার দিক থেকে, এবং তার মধ্যে ইন্দো আর্য যে ভাষা গোষ্ঠী, সেখানে তার স্থান 2 হিন্দির পরে। এবং যেখানে যে ভাষার মধ্যে কেবল এখনকার সংস্কৃত নেই খালি, সেখানে প্রাক আর্য বহু ভাষার অবলেশ তার শরীরে এখনও রয়েছে। যে ভাষায় লেখা কাব্যের অনুবাদ আমাদের এশিয়াতে প্রথম নোবেল প্রাইজ নিয়ে এসেছিল সাহিত্যে, যে ভাষায় লেখা গান, 2টি গান, যেটি 2টি সার্বভৌম দেশের, সেটি জাতীয় সঙ্গীত। যে ভাষার জন্য লড়াই, সংগ্রামী লড়াই যেদিনটি হয়েছিল, সেটি ইউনাইটেড নেশনস, সেটা আপনারা জানেন, বিশ্বের মাতৃভাষা দিবস হিসেবে যাকে স্বীকৃতি দিয়েছে। সেই ভাষা কি কোনো একটি বিশেষ দেশের, বিশেষ অঞ্চলের, নাকি তার একটা বিশ্বজনীনতা আছে? অথচ আমরা দেখতে পাচ্ছি যে হালফিলে যেটা দেখা যাচ্ছে, বাংলা ভাষায়, এই ভাষা বাংলা ভাষা, এই বাংলা ভাষায় কথা বললে তাকে একটি বিশেষ দেশের মানুষ বলে চিহ্নিত করা হচ্ছে। এবং খালি হচ্ছে না, বিশেষত এর হেনস্থা যারা হচ্ছেন, হেনস্থার শিকার হচ্ছেন, তারা কিন্তু আমাদের মতো এই শ্রেণীর মানুষ নন। এটা প্রথমেই মনে রাখতে হবে। তারা নিম্নবর্গের পরিযায়ী মানুষ বেশিরভাগ। তাদেরকে ভাষার জন্য তাদেরকে হেনস্থা করা হচ্ছে। এই রকম চারিদিকে একটা সমস্যা, এই রকম চারিদিকে একটা কথাবার্তা, এবং আমরা দেখতেও পাচ্ছি, এমনকি বাংলাতেও হচ্ছে। এই নিয়ে, এই জ্বলন্ত বিষয় নিয়েই আজকের আমাদের বিতর্ক। সুধাংশু দাশগুপ্ত স্মারক বক্তৃতা, স্মারক বিতর্ক সভা, যার মূল বিষয় হচ্ছে 2025-এর, যার মূল বিষয় হচ্ছে, তার সভার মতে বাংলা একটি ভাষা, দেশ নয়। তো এই যে বাংলা ভাষা এবং বাংলাদেশ, এটা নিয়ে যে দ্বন্দ্ব, সেটা একটা তো বড় জায়গায় আপনারা রয়েছেন, এবং আমার কাছে সমস্ত রথী মহারথীরা আমাদের চারিদিকে রয়েছেন, তারা তাদের মতো বলবেন। তার আগে আমি সুধাংশু দাশগুপ্ত সম্পর্কে 2-1টি খালি কথা বলি। যে সুধাংশু দাশগুপ্ত অত্যন্ত প্রেসিডেন্সি কলেজের ইকোনমিক্সের ছাত্র ছিলেন, কিন্তু উনি বিখ্যাত ছিলেন ডিবেটার হিসেবে। এন বিশ্বনাথন বা আরও অনেকের সঙ্গে যখন ইংরেজি যে বক্তৃতা দেওয়ার একটা সময়, বা এক্সটেম্পোর স্পিচ বা ডিবেট করার যে এক ধরনের, কলকাতা শহরে এবং তার বাইরেও, দিল্লিতে, অন্যান্য জায়গায়, বিদেশে, তার একজন তিনি প্রমুখ ব্যক্তি ছিলেন। তিনি অনেক কিছু করেছিলেন, কিন্তু অনেকে জানেন না তিনি মেদিনীপুরের ছেলে, এবং তার কাকা বিমল দাশগুপ্ত, তিনি জেমস পেডিকে হত্যা করার দায়ে তিনি অনেক দিন ফেরার ছিলেন। পরে আন্দামানে তিনি গিয়েছিলেন, তাই তার পরিবারের ওপর প্রচুর রোষ এসে পড়েছিল জেমস পেডিকে হত্যা করার ব্যাপারে। পরে তারা কলেজ থেকে, ওখান থেকে স্কুল থেকে পাশ করে এখানে আসেন এবং নানা কাজকর্ম করেন। উনি ক্যালকাটা ইউনিভার্সিটি ল কলেজে পড়িয়েছেন। কিন্তু তার থেকেও বড় কথা, তিনি ব্রিটিশ কাউন্সিলের যে ডিবেটিং সোসাইটি, তার একজন ফাউন্ডিং মেম্বারও ছিলেন। আমরা এখানে আজ প্রত্যেকবারই করি, এখানে এবারে নতুন করে হচ্ছে, এবং নন্দিতাদি তার সুযোগ্য
সহধর্মিণী এখানে আছেন, উপস্থিত আছেন, তার বদান্যতাতেই এটা এত ভালোভাবে চলছে প্রেসিডেন্সি অ্যালামনাই থেকে। এবারে যে কথাটা আমি বলতে চাইবো, কিছুই নয়, এবার প্রত্যেকের এদের সঙ্গে ব্যক্তিগতভাবে আমাদের যারা আজকে এসছেন তাদের সঙ্গে আলাপ করিয়ে দিই। বয়ক্রমের দিক থেকে প্রথমে শ্রমিক বন্দ্যোপাধ্যায়, তার কোনো পরিচয় এখানে দেওয়ার ধৃষ্টতা আমাদের নেই, আপনারা একটু করতালি দেবেন। তাকে আমি মনে করি যে তিনি হচ্ছেন বাংলা তথা বিশ্ব সংস্কৃতির একজন, যাকে বলা চলে চলমান এনসাইক্লোপিডিয়া বা বিশ্বকোষ। তিনি যে তার সঙ্গে সত্যজিৎ বাবু থেকে আরম্ভ করে পিটার ব্রুকার থেকে আরম্ভ করে তার যে বিরাট সাংস্কৃতিক ইতিহাস, তার পরিবারের, তার নিজের, তার কর্মকৃতিত্ব, তিনি নির্মল বসুর কাছে শিখেছেন, সাংস্কৃতিক নৃতত্ব শিখেছেন, একটা বিরাট পরিচয়। ওর পরিচয় দিতে গেলে একটা বিরাট সময় চলে যাবে। বৈভব এই নিয়ে তার একটা ফাউন্ডেশন তারা করেছেন, বাড়িতে 40,000 বই, সেই 40,000 বই, এবং তার সঙ্গে ওর দাদা বিখ্যাত আরেকজন মানুষ সুমন্ত বন্দ্যোপাধ্যায়, তার বই সব মিলিয়ে একটা বিরাট কালেকশন 45-50 হাজারের মতো করেছেন, এবং সেটা অনেকে গিয়ে পড়তে পারেন, দেখতে পারেন। আরেকটা পরিচয় অনেকেই হয়তো জানেন না, কিংবা অনেকে জানেন যে ওর দাদা সুব্রত বন্দ্যোপাধ্যায়, তার স্ত্রী করুণা বন্দ্যোপাধ্যায়, যিনি সত্যজিৎ বাবুর আমাদের পথের পাঁচালীর যিনি সর্বজয়া হয়েছিলেন, সেটাও একটা ওর ব্যক্তিগত পরিচয়। কিন্তু তার সঙ্গে আরেকটা বলি, উনি আরেকটা বলেছেন আমাকে বলে দিতে, 1961 সালে তিনি যখন ছিলেন আমাদের এখানকার সভাপতি ছিলেন, সহসভাপতি ছিলেন প্রেসিডেন্সি কলেজ স্টুডেন্টস ইউনিয়নের, তখন উনি প্রথম বাংলায়, প্রেসিডেন্সি কলেজের ইতিহাসে উনি প্রথম বাংলায় উনি বিতর্ক সভা সংগঠন করেছিলেন, নিজেও তাতে ভাগ নিয়েছিলেন। এবার আসি আলাপনের কথায়। সেই আলাপন বন্দ্যোপাধ্যায়, তার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। আলাপন অত্যন্ত কৃতি ছাত্র, আমাদের সময়কার মাধ্যমিকের প্রথম বর্ষের মাধ্যমিকে ও 3rd হয়েছিল, এবং সেখানে তারপরে তিনি দক্ষ একজন প্রশাসকও বটে। তার মাঝখানে তিনি আনন্দবাজার পত্রিকাও কিছুদিন কাজ করেছেন, IAS হয়েছেন, রাজ্য প্রশাসনের একদম সর্বশীর্ষে তিনি উঠেছেন। একই সঙ্গে তিনি একজন বাগ্মী, আমাদের সময়কার, আমার সৌভাগ্য হয়েছে তার সঙ্গে একসঙ্গে তার সহপাঠী হওয়ার। এই হলও অনেক সাক্ষী থেকেছে আমাদের অনেকেরই বক্তৃতার। আলাপনও তার মধ্যে একজন, আমাদের অনেকের মধ্যেই। এবং আলাপন বইও রচনা করেছেন, একটি বই আমলার মন। এই বইটি খুবই ভালো, যারা পড়েননি প্লিজ পড়বেন, এটা একটা চমৎকার বই। তার সঙ্গে 2টি বই উনি এডিট করেছেন, আমি দুটোই জানি আলাপন। 2টি বই, একটি হচ্ছে হ্যামিল্টনের ওপরে একটা লেখা বই, যেটা হচ্ছে ফিলোসফার স্টোন, ইংরেজিতে করেছেন অনুপ মতিলালের সঙ্গে। আরেকটি করেছেন সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, নীরেন চক্রবর্তীর 100 বছর হওয়া উপলক্ষে একটি সংকলন করেছেন। তো আলাপনের কাছেও তিনি অত্যন্ত খ্যাতিমান বিতার্কিক, সুতরাং আমরা নিশ্চয়ই নতুন কিছু আশা করব। এবারে আসি শুভময় মৈত্রের কাছে। শুভময় মৈত্রকে আপনারা চেনেন, ওর জন্য একটা প্লিজ হাততালি দেবেন, প্রত্যেককে উৎসাহিত করুন। উনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের ছাত্র, গবেষক এবং শিক্ষক। তার আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করেছেন। কাজের বিষয় ইলেকট্রনিক্স এবং কম্পিউটার সায়েন্স। সম্মিলিত গবেষণাপত্র আমি দেখছিলাম একটু, যেহেতু ওর বলতে আসবে, কয়েকশো সম্মিলিত গবেষণাপত্র, সবগুলোরই হাই ইম্প্যাক্ট ফ্যাক্টর এবং খুব উঁচু ওর সাইটেশন। এবং উনি পেশার বাইরেও ওর বিষয় রাজনীতি, সেটা আপনারা জানেন, বিশেষ করে টিভিতে খুব পরিচিত মুখ। উনি আমাকে জিজ্ঞেস করছিলেন সব বলা যাবে কি না, যতটা বলা যায় ততটা বলবেন। আচ্ছা, অমিতাভ গুপ্ত আমার ডান পাশে রয়েছেন। অমিতাভ গুপ্ত প্লিজ। অমিতাভ খুব তরুণ, আমাদের থেকে অনেক ছোট দেখা গেল, কিন্তু অমিতাভ খুবই শার্প, যাকে বলে, অত্যন্ত তীক্ষ্ণধী, তার কলমও খুব ভালো। অমিতাভ গুপ্ত, তারও কিন্তু অনেকগুলি লেখা রয়েছে। তিনি জেএনইউর ছাত্র, তারপরে তিনি এশিয়া জার্নালিজম ফেলোশিপের ফেলো ছিলেন সিঙ্গাপুরে। আর তারপরে তিনি তার একটা এবারেরই বইমেলা বোধহয় একটা বই বেরিয়েছে, খুব নামটা দারুণ, সেটা হচ্ছে বিফলে মূল্য ফেরত। বইটার নামই ওটা। উনি একটা বিহেভিয়ারালিস্ট ইকোনমিক্সের দিক থেকে উনি সব কিছু ব্যাখ্যা করেন। ওর একটা চরিত্র আছে শিবুদার সঙ্গে আড্ডা, সেটা একটা দারুণ একটা চরিত্র তৈরি করেছেন। সেই অমিতাভ এখানে রয়েছেন। আরেকটি বই হচ্ছে লজ্জাটুকুই ভরসা। তো এরা রয়েছেন, আর এদের সঙ্গে দুজন তরুণ ছাত্রী এখানে রয়েছেন। একজন হচ্ছে সুধারা গোস্বামী, ইতিহাসের 2য় সেমেস্টারের ছাত্রী, এবং তিনি বিতর্ক ছাড়াও ভালোবাসেন বই পড়তে এবং আবৃত্তি করতে। আর তার সঙ্গে রয়েছেন বন্যা সাফুই,
এদিকে বিপক্ষে বলবেন। তিনি ডিবেট তো করেনি, তার সঙ্গে ছবি আঁকতেও ভালোবাসেন, সে খবরও আমরা পেয়েছি। এবারে আমাদের বিতর্ক আরম্ভ হতে চলেছে। দু একটি খালি কথা বলছি। আমরা যেভাবে আমরা ডিবেট হবে, আমাদের প্রথমে পক্ষের দিক যারা ডান দিকে বসে আছেন, মানে তাদের রাইটিস্ট ভাববেন না আমার ডান দিকে বলে, আপনাদের কিন্তু বাঁ দিকে। তো এখন এই পক্ষের দিকে যারা আছেন তারা বলবেন, তারা শুরু করবেন। প্রথমে এই অর্ডার, প্রথমে পক্ষের দিক থেকে আলাপন বন্দ্যোপাধ্যায় বলবেন, তারপরে শ্রমিকবাবু বলবেন, তারপরে অমিতাভ বলবে, তারপরে বলবে হচ্ছে শুভময়, তারপরে বলবে সুধারা, তারপর বলবেন বন্যা। এরপরে আবার একটা ফিরতি পথে একইভাবে ওদিক থেকে সুধারা প্রথম বলবে, তারপর ওদিকে আবার বন্যা বলবেন। এইভাবে করে করে আমরা ফেরত আসব। প্রথমে আমাদের প্রথম বক্তারা প্রত্যেকে 8 মিনিট সময় পাবেন। 7 মিনিট যখন হবে, আমাদের সঙ্গে রয়েছেন, এখানে বলি দেবশ্রুতি রয়েছেন এবং রয়েছে সজ্জন। সজ্জন হচ্ছে আমাদের সময় রক্ষক, সময়টা ঠিকমতো রক্ষা করবে, একদম এত বড় পার্সোনালিটি দেখে ঘাবড়াবে না তোমরা। একটা প্রথম 7 মিনিটের মাথায় একটা সংকেত দেবে, একটা বেলে একটা ছোট করে বাজাবে। 8 মিনিটের পরে দয়া করে কেউ আর বলবেন না, তখন একটু বেশি করে বাজবে, একটু সামান্য হয়তো 10 সেকেন্ড 15 সেকেন্ড বলা যায় সেই অবধি। তারপরে এইভাবে চলতে থাকবে। ফিরতি পথে যখন আবার আসবে সেকেন্ড রাউন্ডে, সেখানে হচ্ছে 5 মিনিট করে প্রত্যেকের সময় আমি ডেকে নেব, আমি বলে দেবো, সেই অনুযায়ী চলবে। এবং সবশেষে একটা নতুন বিষয় আমরা অন্তত বাংলায় সেটা করতাম না, সেটার নাম আমি দিচ্ছি খণ্ডন। খণ্ডন মানে রিবাটাল, মানে একদিকে থেকে প্রথমে যারা বিবাদী পক্ষ তারা তাদের একটা কোনো প্রশ্ন তুলবেন, যারা পক্ষের লোক তাদের পক্ষে, তাদের থেকে কেউ একজন উত্তর দেবেন। উল্টো দিকে যারা পক্ষের লোক তারা বিপক্ষের বক্তব্য শুনে তাদের একটা প্রশ্ন করবেন, তারাও তার উত্তর দেবেন। সুতরাং এই দিক থেকে আপনাদের একটা জোরে হাততালির মধ্য দিয়ে আমাদের শুরু হচ্ছে এবারে সুধাংশু দাশগুপ্ত মেমোরিয়াল বিতর্ক সভা 2025, যার বিষয় হচ্ছে বাংলা একটি ভাষা, দেশ নয়। প্রথমেই আমি আহ্বান করে নিচ্ছি শ্রী আলাপন বন্দ্যোপাধ্যায়কে তার বক্তব্য পেশ করার জন্য। একটু স্মৃতিতাড়িত হয়ে পড়েছে। এইখানে শক্তি চট্টোপাধ্যায় কবিতা আবৃত্তি করছেন, অবনী বাড়ি আছো, ওইখান দিয়ে অভিজিৎ বিনায়ক ব্যানার্জি আমাদের সহপাঠী নোবেল পেয়েছে পরে হেঁটে যাচ্ছে, এইসব অনেক দৃশ্য মনে পড়ছে। অনেক গুরুজন আছেন, তাদের প্রণাম জানাই। অনেক ছোট আছে, তাদের স্নেহ জানাই। অনেক বন্ধু আছে, তাদের শুভেচ্ছা জানাই। প্রেসিডেন্সি আমি একটু দেখে পড়ছি, কারণ সময় এত টাইট যে আমি যদি খুব বেশি এলোমেলো বলতে চাই তাহলে পাছে সংহতি চলে যায়। সেটা দেখে আসলে দেখে নিজের মতো করে যেটা লিখে এনেছিলাম সেটা। প্রেসিডেন্সি প্রাক্তনী সংসদের নিবেদনে সুধাংশু দাশগুপ্ত স্মারক বিতর্ক সভা 2025, বিষয় সবার মতে বাংলা একটি ভাষা, দেশ নয়। আমি সবার মতে একমত, সে মতেরই পক্ষপাতী। বস্তুত এই ঐতিহ্যশালী প্রেক্ষাগৃহে, এই সমৃদ্ধ সভায় আমার ধারণা সকলেই আমরা একমত, কেই বা নয়। বাংলাদেশ বলে একটা দেশ আছে, সেটা তো মধ্যপদলোপী কর্মধারয় সমাসের একটি উদাহরণ মাত্র। বাংলাভাষী দেশ অর্থাৎ বাংলাদেশ, সে দেশে বাংলা বলা হয়, কিন্তু বাংলা শুধু সে দেশেই বলা হয় না। সিন্ধু পাকিস্তানে যায়, কিন্তু সিন্ধু শুধু পাকিস্তানেই বয় না। ব্রহ্মপুত্র ভারতে প্রবহমান বটে, কিন্তু ব্রহ্মপুত্র তো শুধু ভারতেই প্রবহমান নয়। সিন্ধু ও ব্রহ্মপুত্র যেমন বহু দেশচারী ভাষা হিসেবে বাংলাও তেমনি বহু দেশিক, সে কোনো দেশ নয়। দেশ মানে কি? দেশ মানে জায়গা। মনিয়ার উইলিয়ামস, সংস্কৃতে যিনি সবচেয়ে বড় অভিধানকার, বলছেন দেশ মানে পয়েন্ট, রিজিয়ন, স্পট, প্রভিন্স, কান্ট্রি, কিংডম। সংসদ বাংলা অভিধানের কথায় পৃথিবীর ভৌগোলিক বিভাগ বিশেষ, পৃথিবীর রাজনৈতিক বিভাগ বিশেষ, রাষ্ট্র। মানে সন্দেহ কি যে ভাষা কোনো জায়গা নয়, ভাষা কোনো রাষ্ট্র নয়? বিতর্ক কিসে? তবু যদি কোনো বিতর্ক কল্পনা করতে হয়, শ্রমিক বন্দ্যোপাধ্যায়, শুভময় মৈত্র, বন্যা সাফুইদের শ্রেষ্ঠ যুক্তি হতে পারে যে বাংলা নামক ভাষাটি একটি দেশ বা অঞ্চলের সঙ্গে সমার্থক। কিন্তু এটাও আমি নিবেদন করব খুবই অপযুক্তি হবে। বাংলা নামক ভাষাটি অন্তত 3টি দেশে বিস্তারিত, ভারত, বাংলাদেশ
যাকে বলতাম ব্রহ্মদেশ বা মায়ানমার তার আরাকান অঞ্চল, এবং বস্তুত বিশ্বের অন্য বহু দেশে বাংলা একটি জনপ্রিয় ভাষা, যে কথা সঞ্চালক বন্ধুবর শিবাজী প্রতিম বলছিলেন। চীনা, স্প্যানিশ, ইংরেজি, হিন্দি ও আরবি ভাষার পরই পৃথিবীর সবচেয়ে বেশি উচ্চারিত ভাষা হলো বাংলা। বিশ্বের ষষ্ঠ জনপ্রিয় ভাষাকে কোনো একটি দেশ বা অঞ্চলের সঙ্গে একাত্ম করা অসম্ভব কল্পনা মাত্র। আমি তাই বিপক্ষের কোনো যুক্তি দেখি না, বিতর্কের কোনো অবকাশ দেখি না। বাংলা একটি বহু দেশব্যাপী ভাষা নদীর স্রোত, কোনো দেশখণ্ডিত হ্রদ নয়। এখন এই বহু দেশব্যাপী ভাষা নদীর স্রোত কথাটা একটু ব্যাখ্যা করা দরকার। সঞ্চালক শিবাজী এই পয়েন্টটা ছুঁয়েই গেছে, আমি একটু সংক্ষিপ্ত করে নিচ্ছি। মোটামুটি আজ থেকে প্রায় 6500-7000 বছর আগে ছিল আমাদের বৃদ্ধ প্রপিতামহী ভাষা, যার নাম আজকের লব্জে ছিল প্রোটো ইন্দো ইউরোপিয়ান। জন্ম হয়েছিল সে ভাষার ইউক্রেন, দক্ষিণ রাশিয়া অঞ্চলে। সে ভাষায় যারা কথা বলতেন তাদের একদল আজ থেকে 5000 বছর আগে ধীরে ধীরে খাদ্যের সন্ধানে প্রথমে পশ্চিমে পরে পূর্বে চলে গেলেন। পূর্বে যারা এলেন তাদের মধ্যে ছিলেন আমাদের বৃদ্ধ প্রপিতামহী ভাষা ইন্দো ইরানিয়ান। ইন্দো ইরানিয়ান ভাষায় যারা কথা বলতেন তাদের মধ্যে আবার একদল চলে এলেন ভারতের দিকে, যাদের ভাষা হলো ইন্দো আরিয়ান, আমাদের প্রপিতামহী ভাষা। এই প্রপিতামহী আদিতে বৈদিক এবং পরে পরিণতিতে পাণিনির হাত ধরে খ্রিস্টের জন্মের 400-500 বছর আগে সংস্কৃত হলেন। কালানুক্রমে সংস্কৃত শিষ্ট সেই ভাষা, এলিট সেই ভাষা পরিবর্তিত হতে হতে পাশাপাশি পেল প্রাকৃতকে, যাকে আমরা ওই প্রপিতামহীর কন্যাও বলতে পারি, কনিষ্ঠা ভগিনীও বলতে পারি। কৃষির প্রসার, পশুচারণের প্রসার, জনসংখ্যার প্রসার, জনগোষ্ঠীগুলির মিশ্রণ, শহরায়ন ইত্যাদি নানা কারণে এলিট সংস্কৃতের পাশাপাশি বিস্তীর্ণ উদ্ভূত বিকশমান অঞ্চলে প্রাকৃতের প্রসার। এক এক এলাকায় ছিল এক এক প্রাকৃত। মগধ অর্থাৎ বিহার বাংলা অঞ্চলের মাগধী প্রাকৃত বাংলা ভাষার পিতামহী, মাগধী প্রাকৃতের কন্যা মাগধী অপভ্রংশ বাংলা ভাষার প্রত্যক্ষ পূর্বসূরি। এইখান থেকে শুরু হলো বাংলা ভাষার জন্ম মোটামুটি 1000 বছর আগে। তারপর বিবর্তন, প্রথমে আদি বাংলা, পরে মধ্যযুগীয় বাংলা, তারপর আধুনিক বাংলা। রাজমহল পাহাড় থেকে চট্টগ্রাম, উত্তর পূর্ব ভারত পর্যন্ত যার বিস্তার, এখানেই ঢুকলো অস্ট্রো এশিয়াটিক, টিবেটো বার্মান, দ্রাবিড় ভাষাসমূহের নানা রকম সংযুক্তি। এই যে 7000 বছরের উপল বন্ধুর পথ, বাংলা ভাষায় এই যে কৈলাস মানস সরোবর থেকে বেরিয়ে আরব সাগর, বঙ্গোপসাগরের দিকে সিন্ধু ব্রহ্মপুত্রের যাত্রার চেয়ে যা কিছুমাত্র কম দীর্ঘ বা কম জটিল নয়। সিন্ধু যেমন করাচির নদী নয়, ব্রহ্মপুত্র যেমন ধুবড়ি গোয়ালপাড়ার নদী নয়, বাংলা ভাষা তেমনি তার কর্তৃক সেবাপ্রাপ্ত একটি মাত্র জায়গা, এক্ষেত্রে পড়ুন বাংলাদেশ, তার ভাষা নয়। যেমন ওই সব নদী যে কথা বলছিলাম বহুদেশিক, বাংলা ভাষা সেই রকমই চরিত্রে বহুদেশিক। এইখানে যেহেতু শ্রমিকদের মতো খুব বড় মাপের বিদগ্ধ পণ্ডিত, শুভময়ের মতো খুব বড় বক্তা আছেন, তারা বলতে পারেন তবুও তো অঞ্চলের সঙ্গে, সংস্কৃত ভাষায় দেশের একটা মানে অঞ্চল, দেশি ভাষার একটা আত্যন্তিক সংযোগ আছে। এখানে শেলডন পোলকের ভার্নাকুলারাইজেশন তত্ত্ব তাদের হয়ে আমি পেশ করছি, তারা বলতে পারেন। পোলক তার বিখ্যাত বইয়ের নাম দি ল্যাঙ্গুয়েজ অফ গডস ইন দ্য ওয়ার্ল্ড অফ মেন বলছেন সেখানে ল্যাটিন মহাবিশ্ব একদা আঞ্চলিক জনগোষ্ঠীর ও আঞ্চলিক রাজশক্তির প্রয়োজনে ইউরোপের আধুনিক ভাষাগুলিকে জন্ম দিয়েছিল মোটামুটি 10ম শতাব্দীতে, যেমন ফরাসি, স্প্যানিশ, পর্তুগিজ ইত্যাদি। এই প্রক্রিয়ার নাম পোলক বলছেন ভার্নাকুলারাইজেশন। জাতিরাষ্ট্র, জাতীয় ভাষা সংযুক্ত হয়ে এক একটি ধরা যাক দেশের জন্ম। বিপক্ষ বলবেন সংস্কৃত মহাবিশ্ব, দেখিয়েছেন পোলক, থেকে আধুনিক ভাষাগুলিও তো এইভাবেই দেশি ভার্নাকুলারাইজেশনের পথে গত কত হাজার বছর ধরে পরিপুষ্টি পেয়েছে। বাংলার বিশেষ ক্ষেত্রে সেন রাজবংশ, 7 মিনিট হয়েছে না, সেন রাজবংশ এবং বাংলার সুলতানি শাসকবৃন্দের পৃষ্ঠপোষণায় বাংলার উদ্ভিন্ন জনগোষ্ঠী সমূহের ও তার এলিটবর্গের প্রয়োজন ও সমর্থনে গৌড় বাংলা এলাকায় এইরকমভাবেই তো গৌড়বঙ্গীয় ভাষার বিকাশ। বিপক্ষ বলবেন এরকম একটা ন্যারেটিভ কি সত্য নয়? বাংলা ভাষার সঙ্গে গৌড় বাংলার একটা ভাষাদেশিক
সংযোগ সূত্র নেই? এখানেও আমার উত্তর হবে না, নেই। অঞ্চল রাষ্ট্র ও অঞ্চল ভাষার মধ্যে একরৈখিক সংযোগ সূত্র কন্নড়, পোলক লিখেছেন কন্নড় নিয়ে, গুজরাটি, ওড়িয়া প্রভৃতি কিছু কিছু ভারতীয় ভাষার ক্ষেত্রে বেশ খানিকটা প্রযোজ্য হলেও বাংলা ভাষার ক্ষেত্রে কাহিনীটি জটিল। সেই জটিলতার দুটি প্রধান দিক: এক, ভূ গঠন সংক্রান্ত, দুই, ধর্মতত্ত্ব সংক্রান্ত। ভূ গঠন বা ভূমি গঠনের বিচারে ভারতবর্ষের অন্য সকল অঞ্চলের তুলনায় বাংলার ভূমি গঠনের কাহিনী অনেক জটিল। কয়েকশো বছর আগেও গঙ্গা, পদ্মা, মেঘনা অববাহিকার বদ্বীপ অঞ্চলের বহু জায়গায় কোনো অস্তিত্বই ছিল না। সমুদ্রগর্ভ তথা নদীগর্ভ থেকে উঠে এসেছিল বাংলার বিস্তীর্ণ চরভূমি, নতুন দ্বীপ, জমি জমা। পূর্ব ভারতের এই জায়মান সীমান্ত দেশে বাংলা ভাষা ছড়িয়েছিল রাজনৈতিক রাষ্ট্র সীমানার কথা না ভেবে। ধর্মতত্ত্বের বিচারে বাংলা ভাষা দুটি ধর্ম বিপ্লবের পরিপোষণা পেয়েছিল। পোলকের উল্টো দিকে বহু পণ্ডিত বলেন রাষ্ট্রসভা নয়, জনসভার মধ্য দিয়ে ভাষার জন্ম। আমরা পেয়েছিলাম বৈষ্ণব ধর্মের পরিপোষণা এবং ইসলামের জনসাধারণের মধ্যে ছড়িয়ে যাওয়ার তাড়নার পরিপোষণা। দুই দিক থেকে রাজসভা ব্যতিরেকেও বাংলা ভাষার বিকাশ। সুতরাং বাংলা ভাষার সঙ্গে একটি কোনো রাষ্ট্রের বা দেশের একাত্মতা কল্পনা করলে মহাপাপ হয়। বস্তুত গাঢ় বিচারে সব বিষয়ে গভীরভাবে যাওয়া যাবে না। সংস্কৃত মহাবিশ্ব, আরবি ফার্সি মহাবিশ্ব, চৈনিক মহাবিশ্ব, দ্রাবিড় মহাবিশ্ব, আদিবাসী মহাবিশ্ব এবং গত কয়েকশো বছরে ল্যাটিন ইউরোপীয় মহাবিশ্বের সংযোগে একটি সংযুক্তি বিন্দুতে নির্মিত ও বিকশিত হয়েছে বাংলা ভাষা। তাই এ ভাষা সারাংশে ও বিন্যাসে বহুদেশিক। সেই গাঢ় বহুদেশিক আন্তর্জাতিকতাকে লঘু করা ও হেয় করা শুধু অন্যায় নয়, প্রায় পাপ। অনেক ধন্যবাদ আলাপনকে। একটু সময় থেকে একটু বেরিয়ে গেছে, কিন্তু যেভাবে বলছিল ওখানে মাঝখানে থামিয়ে দিলেও খুব অল্প অন্যায় হতো। না না, 7 মিনিটের হ্যাঁ পড়েছে, ঠিক আছে না, কিন্তু আমরা সবাই উপভোগ করলাম। আমার মনে পড়ে যাচ্ছে দীনেশচন্দ্র সেনের একটা বৃহৎবঙ্গ বলে একটি ধারণা ছিল, সেটি অনেক বড় বিস্তৃত একটা বৃহৎবঙ্গের ধারণা। সেখানে আসছি না, আমি এবারে আহ্বান করছি, আমি শ্রী শৌভিক বন্দ্যোপাধ্যায়ের কথা আপনারা সবাই জানেন, একটু করতালি দিয়ে তাকে বরণ করবেন। শৌভিকদা প্লিজ। আলাপনের কথায় আসবার আগে আমিও আলাপনের মতোই একটু স্মৃতিতাড়িত। বিশেষ করে আমাদের সময় আমরা যেটাকে ফিজিক্স লেকচার থিয়েটার বলতাম, PLT1 নামও তখন আসেনি, ভাবিনি এরকম সংক্ষেপণের কোনো কথা। এই ফিজিক্স লেকচার থিয়েটারে আমার মনে আছে 1961 সালে এই কলেজে আমার শেষ বছর, বিশ্ববিদ্যালয় হয়নি তখনও, সেই শেষ বছরে জানুয়ারি মাসে আমাদের কলেজের প্রতিষ্ঠা দিবস উদযাপনে আমরা এখানে একটি বিতর্ক সভার আয়োজন করেছিলাম ইংরেজি ভাষায়। তাতে আমরা বিষয় স্থির করেছিলাম, সেই বিষয়ে আমি প্রস্তাবনা করেছিলাম প্রথম বক্তা হিসেবে, যে আমাদের দেশে গণতন্ত্র, সংসদীয় গণতন্ত্র ব্যর্থ হয়েছে, তাই 5 বছরের জন্য এখানে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হোক। এই প্রস্তাবের উত্থাপক ছিলাম আমি। বিরোধিতা করেছিলেন 4 জন বক্তা: হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, সাধন গুপ্ত, সিদ্ধার্থ শঙ্কর রায় এবং সুধাংশু দাশগুপ্ত। আর আমাদের পক্ষে আমি উত্থাপক ছিলাম, শেষ কথাটা বলার সুযোগও আমিই পেয়েছিলাম। আর আমাদের পক্ষের শেষ বক্তা ছিলেন আমার খুব প্রিয় বন্ধু, আমার সহপাঠিনী গায়ত্রী চক্রবর্তী। তাই সেইটা মনে পড়ছে বহুদিন পর আবার এই ফিজিক্স লেকচার থিয়েটারে এসে, এটা না বলে পারলাম না। আর আলাপনের কাছে আমি খুব কৃতজ্ঞ যে আলাপন এমনভাবেই বাংলা ভাষার একটা সামূহিক ইতিহাস এখানে পরিবেশন করেছেন
সঙ্গে সঙ্গে আমাদের পক্ষ থেকে কি কি বিরোধী যুক্তি আসতে পারে সেটাকে অনুমান করে নিয়ে তার উত্তর উনি দিয়ে দিয়েছেন, জুগিয়ে দিয়েছেন ওর দিক থেকে যা দেওয়ার। তাই আমার অনেকটা কাজ উনি এগিয়ে রেখেছেন। তাই একটা কথা দিয়ে শুরু করি যে যখন আমরা ভাষা ও দেশ এই বিভাজনটা করছি, আর নামটা যখন বাংলা, তখন এইভাবে যদি আমরা ভাবি যে একটা ভূখণ্ড এবং তাকে ঘিরে একটা সজীব সংস্কৃতির প্রবাহ, সেটা বাংলা। তার ভাষা, অর্থাৎ যেটাকে আমরা বাংলা ভাষা বলে চিহ্নিত করি, সেই বাংলা ভাষা কবে তার জন্ম হয়েছিল, বাংলা নামে একটা ভাষা যাকে বাংলা বলে চিহ্নিত করা যায়, আমাদের কিন্তু সত্যি জানা নেই। বাংলা ভাষার একটা পরিপুষ্ট সমৃদ্ধ রূপ, যে রূপে একটা সংস্কৃতি, একটা চেতনা, একটা ভাবনা ধারা এটা বহতা হতে পারে, তার প্রথম পরিচয় বোধ হয় সপ্তম অষ্টম শতাব্দীতে, খ্রিস্ট শতাব্দীতে, অর্থাৎ আমাদের মঙ্গল কাব্য থেকে। কিন্তু তার অনেক আগে, 2500-3000 বছর আগে প্রত্নচিহ্ন পাওয়া গেছে রাঢ় অঞ্চল, বরেন্দ্রভূমি অঞ্চল থেকে, যেখানে নদীমাতৃক বাংলাদেশের বাংলা ভূমি যদি বলি, তার অপেক্ষাকৃত উঁচু এলাকাগুলিতে বসতি স্থাপন হয়েছে। এবং তারপর একটা দীর্ঘ ইতিহাস, খ্রিস্টপূর্ব 1200 থেকে 600 খ্রিস্টাব্দের মধ্যে কৃষি সংস্কৃতির বিকাশ হয়েছে এই বাংলা ভূখণ্ড জুড়ে। এবং তখন কিন্তু বিদেশ থেকে মানুষ আসছে, প্রথম শতাব্দী থেকে, চীন থেকে, জাপান থেকে, দক্ষিণ পূর্ব এশিয়া থেকে, ইউরোপ থেকেও মানুষ এসেছেন এই ভূখণ্ড। এই দেশ, দেশ, দিশ শব্দ দুটো একই, তাই এই দিশে, এই দিশায় মানুষ এসেছে, ছড়িয়ে গেছে, বসতি করেছে। এখানকার অভিজ্ঞতা বহন করে নিয়ে গেছেন তাদের রচনার মধ্যে, তাদের স্মৃতির মধ্যে, সেটাকে লিপিবদ্ধ করেছেন, ইতিহাসবদ্ধ করেছেন। ইতি হ আস, ইতিহাস হয়ে উঠেছে। এই পুরো একটা পরম্পরা, এই পরম্পরাটা কিন্তু বাংলা নামে নির্দিষ্ট, বাংলা নামে চিহ্নিত একটা ভাষা থেকে অনেক আগে থেকে শুরু হয়েছে, প্রবাহিত হয়েছে। এই বাংলাকে আমরা কি করে অস্বীকার করি? এটা দেশ নয়, এটা ভূখণ্ড নয়, এটা একটা ভাষা। সেই ভাষার ইতিহাসটা কিন্তু অনেক সীমিত, অনেক সংকীর্ণ, অনেক ক্ষুদ্রায়ত। নিশ্চয়ই সেই ভাষা নিয়ে আমরা গর্ববোধ করি, কিন্তু এই ভাষাকে ছড়িয়ে গিয়ে, এই ভাষাকে ছাড়িয়ে গিয়ে অন্য একটা দেশ, একটা ভূখণ্ড, তার মধ্যে দিয়ে মানুষের অনেক অভিজ্ঞতা, অনেক সৃষ্টি, সেখানে সুর তৈরি হয়েছে, সেখানে নানা দ্রব্য তৈরি হয়েছে, মানুষ হাতে তৈরি করেছে, তার নানা ধারা, ঐতিহ্য, পরম্পরা সৃষ্টি হয়েছে। এই সবটা নিয়ে কিন্তু একটা দেশ। আমরা বাংলাদেশের কথা বলছি না, বাংলাদেশ একটা রাজনৈতিক অবস্থান, বাংলাদেশের একটা রাজনৈতিক ইতিহাস আছে। আর বাংলা ইতিহাসের তাড়নাতে দ্বিখণ্ডিত হয়েছে, পূর্ব বাংলা, পশ্চিম বাংলা হয়েছে, এটা অন্য একটি ইতিহাস। কিন্তু ওই বিস্তীর্ণ ভূখণ্ড জুড়ে
একটা সভ্যতা, একটা সংস্কৃতির বিকাশ এবং তার ঐতিহ্য যা আমরা ধারণ করি, সসম্ভ্রমে বহন করি, সেটাকে অস্বীকার করে মুছে দেওয়ার স্পর্ধা আমার নেই। নমস্কার। শ্রমিকদা আমাদের পরম্পরা যেভাবে তৈরি হলো সে বিষয়ে আমাদেরকে আরেকবার বুঝিয়ে দিলেন। যদিও আমরা মাঝে মাঝেই ভেদরেখা মুছে যাচ্ছিল আলাপন এবং শ্রমিকদার বক্তব্যের মধ্যে, আমার অনেকটা একই রকম বক্তব্য মনে হয়েছে। আপনারা সেটা বিচার করবেন, শ্রমিক আরও আবার বলার সুযোগ পাবেন শ্রমিকদা। এরপরে আমি ডেকে নিচ্ছি আমাদের তৃতীয় বক্তা অমিতাভ গুপ্তকে। নমস্কার, আমি আজকে সভার প্রস্তাবের পক্ষে বলছি। বস্তুত আমি মনে করি বিপক্ষে বলার কিছু নেই, সেটা শ্রমিকবাবুও খানিকটা বলেই দিয়ে গেলেন যে বিপক্ষে খুব বলার নেই। এবার কথা হলো যে আলাপনবাবু এবং শ্রমিকবাবু দুজনই পণ্ডিত মানুষ, ওদের পাণ্ডিত্যের তিলমাত্র আমার নেই, ফলে আমি যেটুকু বুঝি আমি সেটুকু বলি। এবং আমি মনে করি আজকের সভার বিষয় হিসেবে আমি যেটুকু বুঝি আসল গল্পটা সেখানে, বাংলা ভাষার ইতিহাসে নয়। আজকে কেন বাংলা ভাষা একটা ভাষা, বাংলা একটা ভাষা না বাংলা একটা দেশ, এই নিয়ে কেন আমাদের বিতর্ক করতে হচ্ছে, প্রশ্নটা এখানে। প্রশ্নটা হলো রাজনৈতিক, একান্তভাবে রাজনৈতিক। কারণ পৃথিবীর ইতিহাস দেখুন, এটা বলে দেওয়ার দরকার নেই যে ভাষা কখনো দেশের ভৌগোলিক গণ্ডিতে সীমাবদ্ধ থাকে না। সবচেয়ে সহজ উদাহরণ ইংরেজি, স্প্যানিশ, হ্যাঁ, এমনকি তামিল, নেপালি, কোনো ভাষা দেশের গণ্ডিতে ভাষা আটকে থাকে এরকম হয় না। তাহলে আজকে কেন আমাদের এখানে বলতে হচ্ছে, মানে প্রশ্ন উঠছে যে বাংলা ভাষা না বাংলাদেশি ভাষা? আসল কথাটা সেখানে, এটা হলো ভাষার রাজনীতির কথা। এটা একটা বিশেষ ধরনের রাজনীতি যেটা সমানই চায় যে এক দেশ এক ভাষা হোক, এবং সেই ভাষাটা হিন্দি। কাজে আমাদের সভার প্রস্তাবের পক্ষে তো মত দিতেই হবে, তার কারণ হলো এখানে আমাদের বাংলা ভাষাটাকে রক্ষা করার প্রশ্ন এখানে, হ্যাঁ। কাজে এবং এই যে শুধু এক দেশ এক ভাষায় তো আটকে থাকে না, এক ভাষার সঙ্গে এক ধর্মও আসে, সংখ্যাগরিষ্ঠের ধর্মের কথা আসে। কাজে আমার মনে হয় যে আজকে প্রস্তাবের বিপক্ষে যারা বলছেন তাদের খুব দুর্ভাগ্য যে তারা সম্ভবত কখনো এরকম একটা রিগ্রেসিভ পশ্চাৎমুখী বক্তব্যের পক্ষে এমনি দাঁড়াবেন না। এখন বিতর্ক সভা বলে বেচারাদের দাঁড়াতে হবে। তো এবার আমার কথা হলো যে বাংলা ভাষা কোনো দিন কোনো সংকীর্ণতায় আটকায়নি। তার একটা সহজ উদাহরণ দিই। 19 শতকের প্রথমার্ধে একজন কবি ছিলেন, ভক্তিগীতি লিখতেন, রামদুলাল নন্দী। তার একটা গান আমরা সবাই জানি, যেখানে তিনি লিখেছিলেন, মগে বলে ভরা তারা, গড বলে ফিরিঙ্গি যারা, খোদা বলে ডাকে তোমায় সৈয়দ পাঠান মোঘল কাজী। তো এবার কথা হলো, যিনি লিখছেন তিনি কিন্তু শ্যামা সঙ্গীত লিখছেন, হিন্দু ধর্মের ভেতর থেকে বসে লিখছেন, কিন্তু তার মধ্যে থেকে এই উদারতাটা আসছে। উদারতাটা কিসের? এটা কিন্তু ধর্মর দেওয়া উদারতা নয়, এটা বাংলা ভাষার দেওয়া উদারতা, যেই ভাষা জানে যে তাকে কোথাও কোনো গণ্ডিতে আটকানো যায় না। কিন্তু আমি নিশ্চিত যে আমার বিতর্কের বক্তারা বলবেন যে এইসব একটা দুটো ছুটকো উদাহরণ দিয়ে লাভ নেই। আমি কয়েকটা হিসেব দিই যে আমাদের এখানে বাংলা ভাষাভাষী দেশ বাংলাদেশ। আমি না অত ঘুরিয়ে পেঁচিয়ে আড়াল আবডাল করে কথা বলতে পারি না, আমি সোজাসুজিই বলি। বাংলাদেশের লোক সংখ্যা 17 কোটি, তার মধ্যে মানে মুসলমান ধর্মাবলম্বী মানুষের সংখ্যা সম্ভবত 16.5 কোটি। তার মধ্যে 15.5 কোটি বেশি মানুষ বাংলা ভাষায় কথা বলেন মুসলমানদের মধ্যে। আমাদের পশ্চিমবঙ্গের জনসংখ্যায় 27-28% মুসলমান, অর্থাৎ পশ্চিমবঙ্গেও কিছু না হোক 2.5 কোটি মুসলমান আছেন। আমি ধরে নিচ্ছি তাদের মধ্যে 1 কোটি বাংলাভাষী, বাকি 1.5 কোটি, আমি খুব বাড়িয়ে বলছি, মানে বাংলা ভাষাভাষী নন এমন মুসলমানের সংখ্যা, কিন্তু ধরে নিচ্ছি তাদের সংখ্যা 1.5 কোটি। তাহলেও এদিকে 1 কোটি, ওদিকে 15.5 কোটি, 16.5 কোটি মুসলমান বাংলা ভাষা বলেন, অ্যাজ অপোজ টু 8.5-9 কোটি হিন্দু বাংলাভাষী। তাহলে কি মানে যারা হিন্দুত্ববাদী সবাই তারা বাংলা ভাষার প্রতি নিজেদের দাবি ছেড়ে দেবেন? ছাড়বেন না তো। তাহলে তো এখানে আমাদের স্বীকার করতে হবে যে ভাষা, ধর্ম, ভৌগোলিক গণ্ডি কিছু দিয়ে বাধা যাবে না। ভাষা সবাই, আলাপনদা নদীর কথা বলছিলেন,
এবার যেই কথাটা বারে বারে হয় যে বাবা যদি বাংলা হয় আব্বা কি করে বাংলা হবে, জল যদি বাংলা হয় পানি কি করে বাংলা হবে, ফুফু খালা এগুলো কি করে বাংলা হবে। আলাপনদা নদীর কথা বলছিলেন, তিনি ব্রহ্মপুত্রের কথা বলছিলেন। ব্রহ্মপুত্র তিব্বতে যেখান থেকে বেরিয়েছে সেইখানে ব্রহ্মপুত্রের যা রূপ, আর মেঘনা হয়ে যখন ব্রহ্মপুত্র বঙ্গোপসাগরে পড়ছে তার যা রূপ, দুটো রূপের মধ্যে কোনো তুলনা চলে না। কিন্তু কে বলবে দুটো আলাদা নদী? কেউ বলবে কি? এক নদী, এক ভাষা, ভাষা একেবারে নদীর মতো যে তার রূপ পাল্টাতে পাল্টাতে যায়, তার চলন পাল্টায়, জল পাল্টায় না, জল এক। কাজেই ভূগোল দিয়ে ভাষা হয় না। ভাষা এবং বাংলা ভাষা তাহলে কি? যদি ভূগোল না হয়, যদি ধর্ম না হয়, তাহলে বাংলা ভাষা কি? বাংলা ভাষা আমাদের একটা পরিচিতি। আমরা কিভাবে, এবং এই পরিচিতিটার কথা বললে এই অমর্ত্য সেনের একটা লেখা ছিল বাংলা ক্যালেন্ডার নিয়ে, আপনারা সম্ভবত সবাই লেখাটা পড়েছেন, স্যারের লেখাটা। তাতে উনি বলছেন যে বাংলা যে ক্যালেন্ডার, যে পঞ্জিকা মেনে হিন্দুরা সমস্ত পুজো আর্চা করে থাকেন, সেই পঞ্জিকা আসলে মেনে চলে হিজরি সন অনুযায়ী। অর্থাৎ হজরত মোহাম্মদ যখন মক্কা থেকে মদিনা গেলেন 622 খ্রিস্টাব্দ, সেইখান থেকে হিসেব শুরু হিজরি ক্যালেন্ডারের, সেইখান থেকে হিসেব শুরু তারিখি আকবরীর, সেইখান থেকে হিসেব শুরু আমাদের বঙ্গাব্দের। অর্থাৎ যারা এই জন্মাষ্টমী করছেন, কি দুদিন পরে দুর্গাপুজো করবেন বেনিমাধব শিলের ফুল পঞ্জিকা নিয়ে, তারা আসলে মুসলমানদের দেওয়া, মুসলমানদের দেওয়া বলবো না, কিন্তু মুসলমান ধর্ম থেকে বেরিয়ে আসা একটা হিসেবের পদ্ধতি থেকে অনুসরণ করছেন। এইবার কেন করছেন? তারা কিন্তু হিন্দু বা মুসলমান বলে করছেন না, এটা কিন্তু তারা করছেন তারা বাঙালি বলে। আমি নিশ্চিত যে বেশিরভাগ হিন্দু আসলে এই কথাটা জানেন না, এবং যারা বিভিন্ন সূত্রে জেনেছেন তাদের মধ্যে এটা অস্বীকার করার প্রবণতা কাজ করে। কিন্তু অস্বীকার করে তো বাস্তব পাল্টায় না, যেমন অস্বীকার করলে এটাও পাল্টাবে না যে বাংলা ভাষাটা বাংলাদেশের সম্পত্তি নয়, বা বাংলা ভাষা। কিন্তু কথাটা হলো যে এই যে বাংলা ভাষাকে বাংলাদেশ সঙ্গে জুড়ে দেওয়া, যে সমানেই চলছে, বাংলাদেশি বলে চিহ্নিত করা কেন হচ্ছে? কারণ বাংলাকে যদি একটা, বাংলা ভাষাকে যদি একটা অন্য দেশের ভাষা বলে প্রতিষ্ঠা করা যায়, তাহলে তো এই পারের যারা বাঙালি, পশ্চিমবঙ্গের যারা বাঙালি, ভারতের অন্য রাজ্যের যারা বাঙালি, তাদের হয় একটা ভাষাহীন অবস্থান হয় যে তাদের কোনো ভাষা নেই, অথবা হয় যে তাহলে মন্দের ভালো আমাদের হিন্দি ভাষা। তাই তো বাংলা ভাষা বলতে আমাদের ভুলে যেতে কেউ বলবে না, বলবে যে ওটা ডাক নামের মতো বাড়ির ভাষা, বাইরে আমরা হিন্দি ভাষী। অর্থাৎ আমার মনে হয় যে আপনারা সবাই আজকে সবার পক্ষে রায় দেবেন, কারণ না হলে দুদিন বাদে আমাদের ভাষাটা থাকবে না। ভাষা কিন্তু মা থাকবে না, সেটা ভেবে রায় দেবেন। নমস্কার। অমিতাভ কোনো রাগঢাক না করে সরাসরি একদম আসল জায়গাটাতে চলে এসছে, যেটা নিয়ে আসলে টেনশন, সেটা ইতিহাস থেকেও বর্তমানে। আমি সেই ব্যাপারে বলার জন্য এবারে আহ্বান করছি শুভময় মৈত্রকে। নমস্কার। সময় রক্ষক আছেন, তাকে ঘুষ দেবো ভেবেছিলাম, কিন্তু এত ভাষার রক্ষক এসে গেছেন আর কি, ফলে সেই দিকটায় আর যাচ্ছি না। আর আমাদের তো কোনো যুক্তি নেই বলেই দিয়েছেন পক্ষের বক্তারা, তাই আমি সুধারা খুব ভালো আবৃত্তি করে, আমি ভেবেছিলাম ওকে আবৃত্তিটা করতে বলবো। জাগো বাংলার আকাশপাতায় 24শে ডিসেম্বর 2024, গোবরে পদ্ম, রচয়িতা মমতা বন্দ্যোপাধ্যায়। আমি কবিতাটা আবৃত্তি করে শোনাচ্ছি আপনাদের। দিও না ফিরিয়ে মোদের, স্থান দাও বক্ষে তোমাদের, আমরা নিষ্পাপ অনাথ শিশু, আমাদের মতোই জন্মেছিলেন যিশু। অদৃষ্ট আমাদের পথে পথে ঘোরায়, অসামাজিক কাজ করতে উস্কানি দেয়। আমরা কিন্তু পঙ্কিলতা থেকে মুক্তি চাই, আমরা বাঁচতে চাই, আমাদের বাঁচতে দাও। একটা অনাথ নিষ্পাপ শিশুর মনের প্রলাপ, মনে হলো হৃদয় দংশনের এক বিবেকের গোলাপ। এ সমাজ অনেকের অনেক আছে, কারো আবার নেই। যার সব আছে হৃদয়টা তার বন্ধক দেওয়া আছে, মন বলে কিছু নেই। তাই এই সমাজের নিকট আবেদন, নিন না একটা নিষ্পাপ ধন, যারা রাস্তায় ঘুরে কাঁদবে না, পথে পথে ভিক মাগবে না। এতটুকু ভালোবাসা মেটাবে তাদের সারা জীবনের আশা। জন্ম নিয়ে বৃথা চিন্তা, ভবিষ্যতই তো প্রধান ভরসা। যাওয়ার সময় কিছুই যাবে না, থাকবে শুধু শ্বেত পুষ্প। গোবরে পদ্ম পাতা মেলে দেবে, দিয়ে ভালোবাসার অর্ঘ্য। আসল পুষ্প গোলাপের কুঁড়ি, হাসির আলোকে দুলবে দুলি। তাদের ভালোবাসলে পরে কর্মক্ষেত্রে রইব পড়ে। শিশুকে গড়ার শ্রেষ্ঠ দান, জীবন হোক সেবার ঐকতান। বাংলা ভাষা জিন্দাবাদ। সুতরাং
এই জায়গাটা বুঝতেই হবে যে ভাষা এবং দেশ বলতে আমরা কি বুঝতে চাইছি। ভাষা হলো সংস্কৃতি আর দেশ হলো রাজনীতি। ভাষা হলো অর্থপূর্ণ ধ্বনি বা প্রতীক ব্যবহার করে একের অপরের সঙ্গে আদান প্রদান, ভাবের আদান প্রদান, মানুষের মনের ভাব প্রকাশ, সামাজিক যোগাযোগ, চিন্তার গুরুত্বপূর্ণ মাধ্যম। এবার আমরা কি বলছি, আমি তো বলতে পারবো না বাইনারির মতো বাংলা ভাষা শূন্য দেশ এক, এরকম তো হয় না। একটা বিতর্ক আছে, বাংলা ভাষা আর দেশ নিয়ে তর্ক হচ্ছে। আমরা যেটা বলতে চাইছি, বাংলা ভাষার মোটামুটি যে জায়গায় আপনারা পৌঁছে দিয়েছেন, তাতে দেশকে যদি একটা রাজনীতির অংশ বলে ধরি, যেখানে দেশের বানানটা দয়কার তালবস্য নয়, যে দেশ দিশা দেখায় না, যে দেশের বানান দয় বয়কার পেটকাটা মূর্ধন্য, যে দেশ আমাদের শাসকের দেশ, যে দেশ কেন্দ্র এবং রাজ্যের শাসক কন্ট্রোল করে, যারা বলে দেয় বিপক্ষের বক্তাদের পক্ষে কোনো যুক্তি নেই, আমরা ঠিক করে দেবো যুক্তি কি, তোমার কোনো যুক্তি নেই। এইখানে এই বাংলা ভাষার যে দশা, সেই বাংলা ভাষা তাকে আমি কি দিয়ে বলবো? রুদ্র মোহাম্মদ শাহিদুল্লাহর কবিতা দিয়ে, যা লাস্টে তিনি শেষে বলছেন, কবিতারা নির্বাসনে যাও, কবিরা গদ্য লিখুক, গান নাটক, কবিতায় জীবন চাই, খাদ্যাভাব, সঠিক মনন ও মানুষ, ছায়া নয় নচেত তুমুল চিৎকারে বলি, কবিতার নির্বাসন চাই, আমরণ নির্বাসন। বাংলা ভাষা নির্বাসনে পাঠিয়ে দিয়ে এখন বোঝার চেষ্টা করছেন যে এটা কতটা ভাষা এবং এটা নাকি দেশ নয়। রুদ্র মোহাম্মদের কবিতায় এক জায়গায় লেখা আছে, চাঁদের জ্যোৎস্না বাসি হয় না। আমি বাংলার এক অনবদ্য লেখকের তার একটা কথোপকথন, আলাপনবাবুর আছে দুঃখ আছে মৃত্যু, তাতে এক কথোপকথনে তিনি বলছেন, এমনও দিন গেল, একদিকে হাসপাতাল থেকে পাঠানো ভাইয়ের সাদা ধপধপে হয়ে যাওয়া ফুসফুসের ছবিটা দেখছি, যা জানান দিচ্ছে সময় ঘনিয়ে এলো, পরক্ষণেই সরকারি চিকিৎসকের সঙ্গে বৈঠকে বসতে হচ্ছে। কোন হাসপাতালে কত বেড বাড়ালে মৃত্যু আরও খানিকটা কমানো যায়, মৃত্যু শোক থেকে মুক্তি দেওয়া যায় নিকটজনকে। এটা হচ্ছে আমার বাংলা ভাষা। আমার বাংলা ভাষা হচ্ছে আধুনিক আচরণবাদী অর্থনীতি নিয়ে নয়। আমাদের বাংলা ভাষা আধুনিক আচরণবাদী অর্থনীতিকে অমিতাভবাবু ঠিক কীভাবে বোঝাচ্ছেন, বলছেন, আনবাউন্ডেড র্যাশনালিটির পূর্বানুমানটি ছেঁটে ফেলা মাত্র অর্থশাস্ত্র ঢুকে পড়ে বিহেভিয়ারাল ইকোনমিক্স বা আচরণবাদী অর্থশাস্ত্রের দুনিয়ায়। এখানে আলোচনার কেন্দ্রে মানুষ, রক্ত মাংসের মানুষ, তাদের যাবতীয় দোষ ত্রুটি, অবিবেচনা, কাণ্ডজ্ঞানহীনতা সমেত। এখানে অর্থশাস্ত্রের সঙ্গী হয়েছে মনস্তত্ত্ব। পশ্চিমবঙ্গের লাইব্রেরিতে গিয়ে আলাপনবাবু এবং অমিতাভবাবুর বইগুলো একটু খুঁজবেন তো, কোন লাইব্রেরিতে কটা আছে, আর আজকে ওই লাইব্রেরিগুলোতে কার বই সব থেকে বেশি। আপনারা এখানে দাঁড়িয়ে বাংলা ভাষার কথা বলছেন। বাংলা ভাষা কি বিজেপি শাসক হিসেবে, তৃণমূল শাসক হিসেবে কিংবা বাংলা পক্ষের ভাষা? সেই জায়গায় আপনারা রাজনীতিটাকে চাপিয়ে দিয়েছেন। এই যে ঘরের মধ্যে যে কটা মানুষ আছেন, তাদের সামনে বাংলা ভাষা সত্যিকারের তো বাংলা ভাষা অত্যন্ত ভালো, অত্যন্ত আদরের জিনিস। আপনারা এর বাইরে যে বাংলাটা আছে সেই বাংলাটা দেখেননি। বাংলাদেশ একটা দেশ নয়, পশ্চিমবঙ্গ একটা জায়গা নয়, ত্রিপুরা একটা জায়গা নয়, যে জায়গাগুলোয় দিনের পর দিন আপনারা বাংলা ধরে রাখতে চেষ্টা করেছেন, বাংলা ভাষার কথা বলেছেন, কিন্তু বলতে গিয়ে বাংলাটাকে ধরে রাখতে পারেননি। এবং সেই জায়গায় বাংলা শুধু একটা ভৌগোলিক জায়গা হয়ে দাঁড়িয়েছে। তাই আমাদের কাছে বাংলার অবস্থাটা কি, বাংলা ভাষার অবস্থাটা কি? আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল, ভাষার অন্তিমকাল। তারপরে কবি লিখেছেন তো, এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়া ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। বাংলা ভাষা যদি ওই ভাষাটায় কথা বলতো, তাহলে আমরা কথা বলতে পারতাম। দেখুন, একটা জায়গা লক্ষ্য করে দেখবেন, যখন বিধান রায় বা যখন জ্যোতি বসু মুখ্যমন্ত্রী ছিলেন, বাংলাটাকে শাসন করেছেন, তারা না বাংলা কবি সাহিত্যিক হওয়ার চেষ্টা করেননি। শুরু হলো বুদ্ধদেব ভট্টাচার্যের সময় থেকে। বুদ্ধদেব ভট্টাচার্য লেখা শুরু করলেন, সিপিএমের মধ্যে গোলমাল শুরু হলো, উনি নাটক লিখলেন দুঃসময়। দৌড়ে দেখতে গেলাম বাবার হাত ধরে, কত ভালো নাটক হয়, গিয়ে দেখলাম অত্যন্ত সাধারণ মানের একটি নাটক। ততক্ষণে বাংলা ভাষা রাজনীতির হাতে চলে গেছে। রাজনীতি মানে দেশ। আপনাদের মনে আছে, ভূগোলের যখন মানচিত্রগুলো দেখতেন, দুরকম মানচিত্র হয়, একটা প্রাকৃতিক মানচিত্র আর একটা রাজনৈতিক মানচিত্র। রাজনৈতিক মানচিত্রে দেশ থাকে, প্রাকৃতিক মানচিত্রে দেশ থাকে না। তার মানে দেশ রাজনীতির অংশ, মানুষকে ভাগ করার অংশ।
সেটা খারাপ হতে পারে, কিন্তু সেটাই কিন্তু এই মুহূর্তে আমাদেরকে নিয়ন্ত্রণ করছে, মানুষকে ভাগ করার জায়গা। অমিতাভবাবু হঠাৎ করে বাংলা ভাষার কথা বলতে গিয়ে মুসলমানের কথা বলতে হলো কেন? হঠাৎ করে হিন্দু মুসলমান আলাদার কথা ওনার মাথার মধ্যে কেন এলো? কারণ ভারতবর্ষের আরেকটি রাজনৈতিক দল তারা মনে করছে যে হিন্দি ভাষা দিয়ে আমি বাংলা ভাষাকে নিয়ন্ত্রণ করব। তার মানে ভাষা তার যে সংস্কৃতির অংশ, তার যে ভালো লাগার অংশ, তার যে ভালোবাসার অংশ। আমরা বলি না যে বিকেলবেলা হঠাৎ করে একটা কোণে দেখা রোদ্দুর, ওই কোণে দেখা রোদ্দুরটা হচ্ছে বাংলার ভালোবাসার অংশ। আর যে বাংলা বুদ্ধদেব ভট্টাচার্যের পরে আজকের মুখ্যমন্ত্রীর আমলে যে ভাষাটা চলছে, আপনারা সকলে টেলিভিশন দেখেন, যার জন্যে আমাকে আবার শিবাজিদা বললেন যে খুব গুরুত্বপূর্ণ বক্তা, যে ভাষায় আমরা কথা বলি সেই ভাষাটাকে আপনারা মনে করছেন যেটা সত্যিকারের একটা ভাষা, যে ভাষাটা সামনের দিকে এগিয়ে চলেছে। অর্থাৎ প্রেসিডেন্সির এই ইন্টেলেকচুয়াল মানুষদের একটা ছোট্ট সভায় যে ভাষা নিয়ে আমরা আলোচনা করছি, সেই ভাষা আজকে যে 25 কোটি বাঙালির ভাষা বলে আলোচিত হচ্ছে, সেই ভাষা নয়। সেই ভাষার মধ্যে আর কোনো সূত্র নেই যা আমাদের বেঁধে রাখতে পারে। বাংলাদেশের ভাষাকে অতিক্রম করেছে ধর্ম, আমাদের পশ্চিমবঙ্গে ভাষাকে অতিক্রম করে ধর্ম আসছে। বিজেপি লড়াই করছে তৃণমূলের বিরুদ্ধে ধর্ম নিয়ে, বাংলা পক্ষ চিৎকার করছে, শাসকের স্বর আমরা শুনতে পাচ্ছি যেখানে বিরোধীদের পক্ষে কোনো যুক্তি থাকে না। আর আমরা বলি দেশ জিতছে কারণ রাজনীতি জিতছে, ভাষা মরছে। ধন্যবাদ। শুভময় অত্যন্ত উচ্চকিতভাবে ওর কথা বলল এবং সেই কথা আপনারা শুনলেন। এবারে আমাদের কনিষ্ঠ যারা বক্তা, কিন্তু তারা কনিষ্ঠ মানে বয়সে কনিষ্ঠ, আসলে তারা কীরকম বলবেন এখান থেকে কিন্তু শুরু হয়। আমি সুধারা গোস্বামীকে আহ্বান করছি। মোদের গৌরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। আজকে এই একবিংশ শতাব্দীর মোটামুটি প্রথমার্ধই বলি দাঁড়িয়ে এই বিংশ শতকের লেখা অতুল প্রসাদের একটা গান দিয়ে কেন শুরু করি? আচ্ছা, শুরু করার ভীষণ যে প্রয়োজন হয়ে পড়েছে, কারণ এমন এক পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছি যেখানে হয়তো 1952 সালের কথাটা যেন ঝলক দিয়ে দিয়ে মনে আসছে। তাই এই দিয়েই শুরু করলাম। নমস্কার। এখানে উপস্থিত অনেক গুণীজন, তাদেরকে আমার শুভেচ্ছা জানানো, প্রণাম জানানো দিয়ে শুরু করছি বক্তব্য। আজকে সভার যে বিষয়, বাংলা একটি ভাষা, দেশ নয়, এ বিষয়ের সম্পর্কেই বলবো, কারণ এ বিষয়ের পক্ষে না বলে যে উপায় নেই, বাধ্য এই বিষয়ের পক্ষে বলতে। প্রথমেই শুরু করি যে ভাষা আর দেশ, এই দুটো নিয়ে আমার আগের বক্তারা বলেছেন ভাষা আর দেশ কাকে বলে, তার মধ্যে কি পার্থক্য, তাই ধরেই একটু সূত্র ধরে টানি যে ভাষা কি। ভাষা হয় মানুষের। ভাষায় আমি কথা বলি, আপনি কথা বলেন, মনোভাব প্রকাশ করি, অনুভূতি প্রকাশ করি, ভাবনা প্রকাশ করি, কান্নাকাটি করি, মন খুলে হাসি। আর দেশ, তা তো শুধু ভাষা নিয়ে নয়। ভাষা হতে পারে তার এক উপাদান, কিন্তু দেশের যে ভিত্তি তাতে আরও অনেক কিছু আছে। তার মধ্যে সবথেকে অন্যতম যেটি, সেটি হলো রাজনীতি, তারপর সামাজিক সাংস্কৃতিক দিক তো ঢুকে পড়েই। তাই বাংলা ভাষা আর বাংলাদেশ এই দুটোকে এক করতে পারবো না, মাফ করবেন। এবার তাকাই বাংলা ভাষার দিকে আর বাংলাদেশের দিকে। বাংলা ভাষার বাংলাদেশের বয়সের ক্রমবিকাশের উৎপত্তির তুলনা নিতান্ত জটিল, কারণ বাংলা ভাষার সৃষ্টি হয়েছে সেই 2500 থেকে 1500 বছর আগে, আর বাংলাদেশ সে তো এই 1971 আগে কোনো নামেই খুঁজে পাওয়া যেত না। তাই বাংলা ভাষার সঙ্গে বাংলাদেশের ইতিহাস বলুন, উৎপত্তি বলুন, কোনোভাবেই তুলনা টানতে পারবো না। বাংলা ভাষা আমাদের ভাষা, যদি আমার বিপক্ষের বক্তারা বলেছেন আর্য ভাষা গোষ্ঠীর একটি ভাষা, যেখানে মাগধী প্রাকৃত থেকে শুরু হয়ে আজকের দিনের নানা বিবর্তন ক্রমবিকাশের মধ্য দিয়ে, আদি মধ্য আধুনিকের মধ্য দিয়ে আজকের দিনের কথিত বাংলায় উপনীত হয়েছে। অন্যদিকে বাংলাদেশ, তার 1947-এর খানিকটা অবদান রয়েছে, খানিকটা 1971-এর, এবং সেখান থেকেই সৃষ্টি। এরপর আসে বাংলাদেশ আর বাংলা ভাষার বিস্তার নিয়ে।
বাংলা ভাষা আর বাংলাদেশের বিস্তারেও বড্ড পার্থক্য। কারণ বাংলাদেশকে আপনি সীমারেখা বিভক্ত করতে পারবেন, বাংলা ভাষাকে পারবেন না। যতই চেষ্টা করুন কোনো ক্লিওফোর্ড র্যাডক্লিফের আড়ালে বাংলা ভাষাকে বানতে পারবেন না। বাংলাদেশকে পারবেন, অবশ্যই পারবেন। তাই বাংলা ভাষা তো শুধুমাত্র বাংলাদেশ নয়, ভারতবর্ষের বিভিন্ন রাজ্য, শুধুমাত্র পশ্চিমবঙ্গও নয়, আসামের ব্যারাক ভ্যালিতে যান, ত্রিপুরায় যান, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, আর কটা নাম বলবো। ঠিক আছে, এতে গেল উপমহাদেশের কথা। উপমহাদেশের বাইরে একটু বেরোই, আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে শুরু করে সিরিয়ালিয়নের মতো দেশ বাংলাকে ভাষা বলে স্বীকার শুধু করে না, কখনো সাম্মানিক, কখনো উদযাপন হয়। আরও অনেক রাষ্ট্রের বাংলা যথেষ্ট উচ্চারিত ভাষা। তাই বাংলা ভাষা আর বাংলাদেশকে এক করা নিতান্ত পাপ। যখন বিপক্ষের কেউ বলেন এসে যে এখানে অনেক বাংলা ভাষার রক্ষক আছেন বলে হয়তো একটু ব্যঙ্গ করারই চেষ্টা করেন, সেখানে নিজেকে খুব ভাগ্যবান মনে হয়। আহা, বাংলা ভাষার রক্ষক বলে এই তকমাটা তাহলে পেলাম, তাহলে বুঝি বাংলা ভাষার রক্ষার প্রয়োজন হয়ে পড়েছে? প্রশ্ন থাকলো সবার কাছেই। একটু পরিসংখ্যানে আসি, যদিও আমি এখানে পরিসংখ্যান নিয়ে কথা বলবো, এই আস্পর্ধা বুঝি খুব বড় আস্পর্ধা হয়ে গেল, তবুও এলাম। পরিসংখ্যানের কথায় যদি ধরি, বাংলাদেশের জনসংখ্যার দিকে একবার তাকান, আর একবার তাকান আমাদের বাংলা ভাষাভাষীর জনসংখ্যার দিকে। মানে বাংলাদেশি আর বাংলা ভাষীর যদি একটা পার্থক্য নিয়ে আসি, পরিসংখ্যানে একটা ভালোই জবরদস্ত উত্তর দিয়ে দেবে আমাদের হয়ে। হয়তো বাংলাদেশের জনসংখ্যা 17 কোটি, সেখানে দেখুন বাংলাভাষীর সংখ্যা এদিকে 25 কোটি ছাড়িয়েছে, মানে দ্বিগুণের কাছাকাছি পৌঁছে গেছে। তার মানে পরিসংখ্যান কি বলে? বাংলা একটি ভাষা, দেশ নয়। এবারে বাংলার ভাষা নিয়ে কথা বলতে গেলে উপভাষাকে কখনোই উপেক্ষা করতে পারবো না। বাংলার উপভাষা নিয়ে বহু মতান্তর, বহু বই, এই যে কিছুদিন আগে উচ্চ মাধ্যমিক দিয়ে এলাম, সেখানেও অনেক কিছু পড়েছি। মানে এই উপভাষাগুলো কটা কি হ্যান ত্যান, খুব গুলিয়ে যেত, বিশ্বাস করেন খুব গুলিয়ে যেত। কিন্তু মোটামুটি একটা মাপে এলে বোঝা যায় যে বাংলার মোটামুটি 5টি মূল উপভাষা। তার মধ্যে বারেন্দ্রী, ঝাড়খণ্ডী, কামরূপী, বঙ্গালী এবং রাঢ়ী, এই 5টাকে ধরি। এই 5টার ভাষাকে মোটামুটি ভাগ তো করলাম, কিন্তু এর মধ্যেও আরও অনেকগুলো ভাষা ঢুকে আছে, সে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং আরও অনেক জায়গা মিলিয়ে। কারণ ভাষা তো একটা ওই সংকীর্ণতার মধ্যে আটকে নেই। আমার বিপক্ষের কোনো এক বক্তা বললেন সংকীর্ণতার কথা, তাই বলি যে বাংলা সত্যি সংকীর্ণতায় আটকে নেই। তাই প্রমাণ করে যে বাংলার এতগুলো উপভাষা, কারণ উপভাষা প্রমাণ করে যে এই ভাষাটি কতগুলি ভিন্ন সংস্কৃতির মধ্য দিয়ে গেছে, কতগুলি ভিন্ন মানুষের মুখে বলা হয়েছে এবং কত ভিন্নতার মধ্যে এই ভাষা একতা প্রকাশ করেছে। পরে আসি সাহিত্যের কথায়। বাংলা ভাষা নিয়ে কথা বলবো আর বাংলা সাহিত্যের কথা বলবো না, এ বাবা, এ তো বড় ধৃষ্টতা। আমি পড়তে ভালোবাসি, আমার সম্পর্কে বলা হচ্ছিল তখন বলা হয়। তো আমি বাংলা ভাষায় ভালোই গল্পের বই পড়তে ভালোবাসি। যখন পড়ি তখন কিন্তু দেখি না এটা হুমায়ুন আহমেদ বাংলাদেশের লেখক না পশ্চিমবঙ্গের লেখক, দেখি না রবীন্দ্রনাথ কোন রাজনৈতিক, কোন ভৌগোলিক গণ্ডির মধ্যে এই কবিতাটা লিখেছেন। দেখি ভাষাটাকে, দেখি ভাষার পরিচয়টাকে, অনুভব করি ভাষাটাকে। তাই একথা আবার প্রমাণ করে যে বাংলা একটি ভাষা, দেশ নয়। হ্যাঁ, দেশ অবশ্যই, একথা বিষয় আছে বলে বলছি, কিন্তু এই দেশের গণ্ডির মধ্যেই কিন্তু বাংলা ভাষা আটকে নেই। বাংলা ভাষা ওই ভৌগোলিক, রাজনৈতিক বাধাকে অতিক্রম করে পেরিয়ে গেছে অনেক দূরে। তাই বাংলা সত্যিই একটা ভাষা। এবং শুধু তো কত মানুষ কথা বলছি তার উপর বাংলা ভাষায় বিচার হয় না, কতজনকে স্বীকৃতি দিচ্ছে। স্বীকৃতি অনেক জায়গাতেই বাংলা ভাষা পেয়েছে। এই ধরুন বাংলাদেশের কাছে তো বাংলা ভাষা স্বীকৃত একটি জাতীয় ভাষা। এবার ভারতবর্ষের দিকে তাকান, সেখানে যে 23টি সাংবিধানিক ভাষা, তার মধ্যে অন্যতম একটি প্রধান ভাষা বাংলা। এবং 2024 সালের এই অক্টোবর মাসের দিক করে আর একটা সম্মান আমরা কিন্তু পেয়েছি, সেটা হচ্ছে ধ্রুপদী ভাষার সম্মান। ধ্রুপদী ভাষার সম্মান প্রমাণ করে যে দুটো রাষ্ট্রের জাতীয় ভাষা একটি রাষ্ট্রের দুটি রাষ্ট্রের জাতীয় ভাষা বা সাংবিধানিক ভাষার মধ্যে পড়ছে, এবং একটি রাষ্ট্রের ধ্রুপদ ভাষা এবং সিরিয়ালিয়ন বলে একটি দেশের সাম্মানিক ভাষার স্তরেও কিন্তু বাংলাকে রাখা হয়। তাই এতগুলো আন্তর্জাতিক সম্মান যখন ঝুলিতে পড়ে গেছে, আর কিছুতেই বলতে পারবো না, বিশ্বাস করুন, যে বাংলা ভাষাকে একটা দেশের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। আসলেই এটা একটা ভাষা। বেল পড়ে গেছে, অল্প কথায় সংক্ষিপ্ত করি। তাই বলতে ইচ্ছা করছে যে বাংলা ভাষা আসলে একটা আন্তর্জাতিক ভাষা।
তাই তো আন্তর্জাতিক ভাষা দিবস পালন করি 21শে ফেব্রুয়ারির দিন, নাকি কোনো জাতীয় ভাষা দিবস বা বাংলা ভাষা দিবস পালন করি না। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসই পালন করি, যেটা ইউনেস্কো 1999 সালে গোটা পৃথিবীকে জানিয়েছিল। আর যে ভাষায় দুদেশের জাতীয় সঙ্গীত লেখা হয়েছে, সেই ভাষা নিয়ে বিতর্ক নিতান্তই কি আর বলবো, বুঝেই নিন। নমস্কার। সুধারাকে অনেক ধন্যবাদ। এবারে সুধারার বিপক্ষে বলতে আসছে সুধারার একজন সহপাঠিনী বন্যা সাপুই। ওর জন্য একটা হাততালি হয়ে যায়। নমস্কার সকলকে, শুভ সান্ধ্য। উপস্থিত সমস্ত সম্মানীয় ব্যক্তিবর্গকে আমার সম্মান জানিয়ে আজ আমি আমার কিছু কথা বলতে চাই। আজ এই বিতর্ক সভার বিষয় বাংলা একটি ভাষা, দেশ নয়। প্রথমেই বলবো, আমি এই কথাটির একেবারেই সমর্থন করি না। তাই প্রথমেই বুঝে নিই আমরা যে এই কথাটির মানে কি। এই যে আমরা লাইনটা বললাম, এর মধ্যে রয়েছে বেশ কিছু শব্দ, যেমন বাংলা, ভাষা এবং দেশ। এবার আমরা যদি বলি ভাষা কি, ভাষা হলো মনের ভাব প্রকাশ করার মাধ্যম এবং যোগাযোগের মাধ্যম। এবার আমার বিপক্ষ দল অনেক আগেই দেশের একখানা সংজ্ঞা দিয়ে গেছে বটে। তারা বলেছে এটা একটা রাজনৈতিক সীমানা, কেউ বলেছে ভৌগোলিক সীমানা, কিন্তু এর বাইরেও কি দেশের কিছু সংজ্ঞা থাকতে পারে, তা কি তারা ভেবেছেন? দেশ শব্দটা কোথা থেকে এসছে আমরা যদি একটু ভালো করে দেখি, দেশ শব্দটা এসছে দিশ শব্দ থেকে। এবং এখানে যে দিশ ধাতু রয়েছে, সেই দিশ ধাতু মানে বোঝায় দিশা দেওয়া বা অবস্থান চিহ্নিত করা। তাহলে বাংলা ভাষাকে শুধুমাত্র যোগাযোগের মাধ্যম বলে আমরা কি তাকে সংকীর্ণ করতে পারি, নাকি তা বৃহত্তর অর্থে চলে যায় এবং আমরা তাকে আমাদের পরিচয়, আমাদের জীবনযাপনের মাধ্যম, এই সমস্ত কিছু দিক দিয়ে দেখি এবং তাকে আমরা গর্বের সঙ্গে দেশ বলি, নাকি কিছু নিন্দুকের মতে বাংলাদেশকে বাংলাদেশ বলে ছোট করি? এরপরেই আমি চলে আসব বাংলা ভাষার এই যে বাংলা শব্দটা, এটা কোথা থেকে এসেছে। বাংলা শব্দের প্রথম আমরা উল্লেখ পাই ঐতরীয় আরণ্যক নামক একটি গ্রন্থে, যা এই বাংলাদেশেরই কোনো এক ব্যক্তিত্বের লেখা। এছাড়াও বাংলা এই শব্দটা কোথা থেকে এসছে ভালো করে খতিয়ে দেখতে গেলে আমরা অনেকগুলো মতবাদ পাই। তার মধ্যে একটি বিখ্যাত মতবাদ, এখানকার হরবংশের রাজা বলির পুত্র বঙ্গের নাম থেকে এখানকার নাম হয়েছে বাংলা। এছাড়াও আরও একটি মতবাদ পাই, বাংলা শব্দটা এসেছে বঙ্গ থেকে, বঙ্গাল থেকে, বাঙ্গাল থেকে বাংলা। এবার বঙ্গাল শব্দটাকে ভেঙে দেখি। বঙ্গাল শব্দের মধ্যে রয়েছে বঙ্গ এবং আল। আল মানে বোধহয় এখানে সবাই জানেন, বাংলার কৃষকরা একসময় চাষাবাদের জন্য যেভাবে তাদের জমি ভাগ করতেন তাকেই আল দেওয়ার নীতি নামে পরিচিত। এবার যেই শব্দটার সঙ্গেই আমাদের দেশের চাষাবাদের রীতি জড়িয়ে রয়েছে, সেটা একটা দেশের সঙ্গে কিভাবে জড়িয়ে নেই তা আমি বুঝলাম না। এরপরে আসি বাংলা ভাষা কিভাবে এসেছে। যদি আমরা ভালোভাবে দেখি তাহলে আমার বিপক্ষ দল খুব ভালোভাবেই বলে গিয়েছে বাংলা ভাষা এসেছে সংস্কৃত থেকে, ইন্দো আর্য ইউরোপীয় বিভিন্ন ভাষার ক্রমানুসারে বাংলা ভাষা এসেছে। কিন্তু তাদের কাছে আমার প্রশ্ন, এই যে বাংলা ভাষাটা এসেছে তা কি যখন প্রথম এসেছিল তার রূপ এমনই ছিল? তা কি আদৌ ভালোভাবে লেখার ভাষা ছিল? তা কি প্রাতিষ্ঠানিক ভাষা ছিল? একেবারেই নয়। এই ভাষা ছিল কথ্য ভাষা। কিন্তু আমাদের বাংলার মানুষ, এই বাংলাদেশের ব্যক্তিত্ব বিদ্যাসাগর মহাশয় বর্ণপরিচয় প্রথম এই ভাষাকে লিপিবদ্ধ করেন। অর্থাৎ আমরা বর্তমানে আমাদের মুখের যে বাংলা ভাষা বলতে যে ভাষা বুঝি, তা কিন্তু বিদ্যাসাগর মহাশয় না থাকলে আসতো না। তিনি কথ্য ভাষাকে প্রাতিষ্ঠানিক ভাষায় পরিণত করেছেন। তাই বাংলাদেশ না থাকলে, বিদ্যাসাগর মহাশয় না থাকলে বাংলা ভাষা আসতো না। আমার বিপক্ষ দল একথাও বলেছে যে বাংলাদেশ যখন গঠিত হয়েছে এবং বাংলা ভাষা যখন এসেছে তার মধ্যে সময়সীমার পার্থক্য। তাকে আমার প্রশ্ন, যে পরে এসছে তার অস্তিত্ব কি একেবারেই নেই? সে আজ এখানে আমি কাউকে বলছি না, যদি আজ আমি এখানে সকলের থেকে ছোট হই এবং এখানে অনেক সম্মানীয় ব্যক্তিবর্গ রয়েছেন, তা বলে কি আমি আমার অস্তিত্বটা একেবারেই নাকচ করতে পারি? পরে এসছে মানেই কি সে নেই? এরপরে আমি চলে আসি ভাষা আন্দোলনের দিকে। 1947-এ পাকিস্তান গঠনের পর তারা বাংলা দেশের উপরে উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। সেই সময় 1952 সালে বাংলা ভাষা আন্দোলন শুরু হয়, যা ছিল বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের প্রথম ধাপ। এরপরেই 1971 সালে সেই মুক্তিযুদ্ধ হয় এবং আমরা বাংলাদেশকে পাই।
সেই সময় দাঁড়িয়ে এই ভাষা আন্দোলন যদি না হতো, তা কিন্তু এই শেষ পর্যন্ত গিয়ে মুক্তিযুদ্ধে পরিণত হতো না, এমন একখানা রূপ দিতে পারতো না। তাই এই আন্দোলন শুধুমাত্র ভাষার আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, তা নিজের স্বাধিকার আদায় করে নেওয়ার লড়াইয়ে পর্যবসিত হয়েছিল। এখানে দাঁড়িয়ে বাংলা ভাষা, বাংলা দেশ মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। সেখানে বিপ্লবীরা নিজেদের রক্ত দিয়েছিল বাংলা শুধু ভাষার জন্য নয়, তার মায়ের সমান দেশকে বাঁচানোর জন্য। তাই আমরা যদি আজ বাংলাকে দেশ না বলি, তাহলে সেই সমস্ত বিপ্লবীদের অপমান করা হয়, তাদের যে রক্ত তারা বলিদান দিয়ে, তারা যে নিজেদের জীবন বলিদান দিয়েছিল, তাকে অপমান করা হয়। এরপরে আমি আরও একটি কথা বলবো, বাংলা এই যে দেশ, এটা কিন্তু আমাদের জাতিসত্তার প্রতীক। আমরা যদি বাংলাকে শুধু ভাষা বলে একটা সংকীর্ণ রূপ দিই, তাহলে আমরা আমাদের জাতিসত্তাকেই উপেক্ষা করে যাই এবং জাতিসত্তাকেই আমরা গুরুত্ব দিই না। এবার আমার বিপক্ষ দল থেকে একথাও এসেছে যে বাংলা বিভিন্ন দেশে এখন ব্যবহৃত হচ্ছে, এখন বাংলা ভাষা ব্যবহৃত হচ্ছে। আমরা দেখি ইউএসের যদি 2020 সেন্সাস আমরা দেখি, সেখানে দেখি 3 লাখ মানুষ বাংলা ভাষায় কথা বলেন। এবং আমরা যদি একটু ভালো করে ঘেঁটে দেখি যে কেন তারা বাংলা ভাষায় কথা বলেন, কারণ আমরা দেখি বাংলাদেশ থেকে এখন সেখানে মানুষ যাওয়ার সংখ্যা অনেক বেশি, তারা এখান থেকে যাচ্ছে, সেখানে বাঙালির সংখ্যা বেশি বলেই বাংলা ভাষাভাষী বেশি এবং বাংলা ভাষা এত প্রচলিত প্রথম 20টি ভাষার মধ্যে একটি ভাষা হয়ে দাঁড়িয়েছে। তাই বাঙালি না থাকলে বাংলা ভাষা এভাবে ছড়িয়ে পড়তো না। এরপরে আমি আরও একটি কথা বলবো যে সংস্কৃতি, বাংলাকে শুধুই আমাদের দেশ, শুধুই আমাদের ভাষা, বাংলা আমাদের দেশ এবং বাংলা আমাদের সংস্কৃতি। আজ যেমন বাংলা ভাষা বিদেশে ছড়িয়ে পড়েছে, তেমন বাংলার বিভিন্ন সংস্কৃতিও কিন্তু ছড়িয়ে পড়েছে। যেমন ধরুন দুর্গাপুজো কিন্তু এখন বিদেশেও হচ্ছে। আমাদের এই যে বাংলাদেশে আমাদের মা দিদাদের হাতের যে ইলিশের পদ, তা এখন দেখুন বিদেশি রেস্টুরেন্টেও পাওয়া যাচ্ছে, তা একখানা বড় সড়ো নাম দিয়ে বিখ্যাত একখানা ডিশ হিসেবে হচ্ছে। বাংলার ঢাকাই জামদানি এখন বিদেশের মানুষও পড়ছে, তা বলে কি আমি এ কথা বলতে পারি না এটা বাংলাদেশের নয়, এ বাংলারই নয়, এ সবার, আমরা কি তার বলতে পারি না যে উৎসটা বাংলাদেশ? আমার বক্তব্য এখানেই। এরপরে আমি আরও একটা প্রশ্নে আসবো যা আমার বিপক্ষ দল করে গিয়েছে, যে পশ্চিমবঙ্গেও বাংলা ভাষা ব্যবহৃত হয়, তাহলে পশ্চিমবঙ্গ কেন বাংলাদেশ নয়? সেক্ষেত্রে আমি বলবো যে ভারতে বহু ভাষা ব্যবহৃত হয়, এটা বহু ভাষাভাষীর দেশ। তো আমরা যদি ভারতীয় সংবিধান ভালো করে ঘেঁটে দেখি, সেখানে 22টি জাতীয় ভাষা রয়েছে এবং তার মধ্যে বাংলা একটি। কিন্তু আমরা যদি বাংলাদেশের কথা ভাবি, তাহলে বাংলাদেশের জাতীয় ভাষা কিন্তু বাংলা। তাই আমরা যদি একটু পার্সেন্টেজের দিক থেকে দেখি, তাহলে বাংলা ভাষা কিন্তু বাংলাদেশকে দেখতে গেলে রিপ্রেজেন্ট করছে। এরপরে আমি আমার বিপক্ষ দলের বক্তা একখানা কথা বলে গিয়েছেন, তিনি প্রথমেই বলেছিলেন যে বাংলা ভাষাভাষীর সংখ্যা এবং বাংলাদেশের লোকের সংখ্যা এক নয়, তাই তা কখনোই দুটো জিনিস এক হতে পারে না। এবং এও বলেছেন যে বাংলা ভাষা আমাদের মা। তাহলে তার কাছে আমার প্রশ্ন থাকবে, ভাষা আমাদের মা আর দেশ আমাদের মা নয়? আপনি যখন গান শোনেন, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, তখন কি আপনার শুধুই বাংলা ভাষার কথা মনে পড়ে? বাংলাদেশে আপনার শিকড়ের প্রতি টান কি একবারও আপনার মনে পড়ে না? এরপরে আমি এ কথা বলেই শেষ করব যে শুধুমাত্র আমি যে বাংলাকে দেশ বলি তা নয়, অনেক মহান ব্যক্তিত্ব তারাও কিন্তু বাংলাকে দেশ বলেন। আমার বিপক্ষ দল যখন সাহিত্যের কথা তুলেইছেন, সেখানে রবীন্দ্রনাথের কথা উঠবে না, বাংলা ভাষা আলোচনা হবে, এ তো কাম্য নয়। রবীন্দ্রনাথ তার সোনার বাংলা কাব্যগ্রন্থে বাংলাকে কি শুধুমাত্র ভাষাতেই সীমাবদ্ধ রেখেছেন? আর যদি তিনি ইংরেজিতে লিখতেন, তাহলে কি এই কবিতা লিখতে পারতেন? নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর শান্ত সমীর জীবন জুড়ালে তুমি। এরপরে আমরা দেখি কাজী নজরুল ইসলামের বিভিন্ন লেখাতেও তিনিও কিন্তু বাংলাকে দেশ হিসেবে দেখেছেন, কারণ তাদের কাছে দেশের সংজ্ঞাটা সংকীর্ণ নয়। সবশেষে বলবো যে বাংলা শুধুমাত্র আমাদের ভাষা নয়, বাংলা আমাদের দেশ, আমাদের সংস্কৃতি, আমাদের বেঁচে থাকার মাধ্যম। এবং আমি সত্যেন্দ্রনাথ দত্তের একটি লাইন দিয়ে শেষ করব, মুক্তবেণীর গঙ্গা যেথায় মুক্তি বিতরে রঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বরদ বঙ্গে। নমস্কার। প্রথম রাউন্ড শেষ হয়ে গেল, আপনারা সবাই নিশ্চয়ই এনজয় করছেন, তাই তো? সবাই উপভোগ করছেন। আমি উপভোগটা যদি অনেকক্ষণ চলে সেটা একটু কমে যায়, সেই জন্য অনেকটা বড় হয়ে যাচ্ছিল, সেই জন্য আমি 3 মিনিট করে এবারে যে এরপরের ক্রমটা আসবে সেটা 3 মিনিটের বলবো। এবং আমি আবার আলাপন বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব এইবারের তাদের বক্তব্য বলার জন্য 2+1 এইভাবেই আমাদের সজ্জন ঠিকমতো তুমি বেল বাজাবে এবং প্রথমে আলাপন বন্দ্যোপাধ্যায় আবার বলবেন। আমার বেশি বলার নেই। শ্রমিকদা মূলত
শ্রদ্ধেয় গুরুজন আমাদের হয়েই বলেছেন, সঠিকভাবেই বলেছেন, বাংলা ভাষার মহত্ব, বাংলা ভাষার বহুদেশিক সৌরভ নিয়েই বলেছেন। শ্রমিকদাকে প্রণাম জানাই। শুভময় আমার চেয়ে বোধহয় বয়সে একটু ছোট। শুভময় আমার চেয়ে কত বছর ছোট হবেন আপনি? 88-তে জন্ম, 88-র উচ্চ মাধ্যমিক, আমার চেয়ে 12 বছর ছোট। আমার চেয়ে যে এতটা ছোট, তার কথা আমার সম্পূর্ণ অপ্রাসঙ্গিক ঠেকেছে, এইটা খুব উচ্চকিত কণ্ঠে বলার স্পর্ধা আমার নেই। সুতরাং এই বিষয়েও আমি কিছু বলবো না। বন্যা বেশ বলেছে এবং বেশ মোহিতই করলো। সত্যিই তো ভাষাও বটে, দেশও বটে। সত্যিই তো ভাষাও বটে, একটি আধ্যাত্মিক উপলব্ধিও বটে বাংলা। আমাদের আপত্তি ছিল একটি শব্দে, বাংলা একটি ভাষা। দেশ, আমরা তার আগে একটা একটি পড়ছিলাম। বাংলা একটি দেশ না, বহু দেশে সমাকীর্ণ, বহু দেশে ছড়িয়ে যাওয়া, বহু কোটি মানুষের বহু অঞ্চল জুড়ে মানুষকে উন্মাদ করে দেওয়া যে আবেগের কথা তুমি খুব সুন্দর বলেছ। সত্যি, কত কবি, কত অকবি, কত মানুষ, কত অত বড় মানুষ না, কত মানুষ হাজার হাজার বছর ধরে এই ভাষায় স্বদেশের এবং পৃথিবীর কথা ভেবেছেন। দেশ নিশ্চয়ই, কিন্তু দেশের চেয়ে অনেক বড় কিছু, বা একটি দেশ নয়, অনেক দেশ। এই যে অসাধারণ সম্পদের অধিকারী আমরা, তোমার বক্তৃতায় শেষ পর্যন্ত এইটা উঠে এলো বলেই তোমায় ধন্যবাদ জানাই। আমরা তো বলছিলুমই যে বাংলা একটি ভাষা, বাংলা একটি দেশ নয়, তোমরাও মূলত তাই সবাই বললে, তার মধ্যেই তুমি আরেকটু বাড়তি বললে বলে তোমাকে ধন্যবাদ জানাই। এবারে শ্রমিকদা আরেকবার এখান থেকেই বলুন না। আসলে তর্ক বিতর্ক কিছুই হচ্ছে না, কারণ যেটা খুব স্পষ্ট হয়ে গেল আজকের আলোচনায়, আর আমরা মোটামুটি একইভাবে চিন্তা করে থাকি, কোনো দ্বন্দ্ব সংঘাত ততটা কিছু আমাদের মধ্যে নেই, যেটা আমাদের এই, যদি বলি সমাজ, আমাদের এই সমাজ এর বাইরে যে সমস্ত উৎকট বিরূপ তর্ক বিতর্ক চলে, আমরা সেই তর্কের মধ্যে নেই। সেই তর্কটা একান্তভাবেই রাজনৈতিক শক্তির লড়াই, কে কতটা শক্তি ফলাতে পারবেন, এবং তাতে ভাষাকেও তারা যেরকম অপব্যবহার করতে পারেন, দেশ বোধ, দেশ মহিমা, দেশের প্রতি আমাদের দরদ, আমাদের আকর্ষণ, আমাদের টান, এটাকেও তারা বিকৃত করতে পারেন। তাই তর্কটা সেরকম কিছু নয়। যেটা বলার কিন্তু, যে ভাষা একটা দিক থেকে দেশের অঙ্গে প্রত্যঙ্গে, তার তন্তুতে তন্তুতে ছড়িয়ে থাকে। তাই ভাষা আর দেশকে আলাদা করাটাই খুব শক্ত। দেশকে নিয়েই ভাষাটা তৈরি হয়, দেশ তার মধ্যে অন্তঃপ্রবিষ্ট, অন্তর্বাহিত হয়ে থাকে। তাই এই বিভাজন থেকেই কিন্তু গণ্ডগোলটা শুরু হয়, যে কেন আমি বাংলাকে শুধু একটা ভাষাই বলবো, কেন বলবো না যে একটা বিশাল বিস্তীর্ণ দেশ, তার নানা ঘটনা, ইতিহাস, তার ভৌগোলিক বিবর্তন, সেই সমস্ত স্মৃতিকে ধারণ করে যে দেশ, সেই দেশই কিন্তু ভাষাকে সৃষ্টি করে, ভাষাকে তার শরীরী সত্তা দেয়। তাই সেই জন্যে আমরা আবার ফিরে যাই কিন্তু দেশে। একটা ভাষা বলে বাংলাকে সীমিত করতে চাই না। নমস্কার। এবারে আমাদের নিয়ম অনুযায়ী অমিতাভ
শ্রমিকবাবু তো বললেনই যে আসলে তর্ক বিতর্ক হয়নি, কারণ পুরোটাই আসলে আমি আমার বলার সময় বলেছিলাম সবাই আসলে সবার মতের পক্ষে, ফলে সবার মতই জিতছে, কিন্তু আমি সেদিকে যাচ্ছি না। আর শুভময়দা দেখা গেল আলাপনবাবুর থেকে 12 বছরের ছোট, আমার চেয়ে উনি 11 বছরের বড়, কিন্তু একইভাবে 11 বছরের বড় লোকের অপ্রাসঙ্গিক কথার আমি উত্তর দিই না। আমি বরং বন্যার কথায় বলি যে বন্যা খুব ভালো বলেছেন, কিন্তু বন্যাকে আমি একটা কথা বলি, একটা লাইন সবসময় মনে রাখবেন যে দরকার হলে আমি খুব প্রাদেশিক, রাষ্ট্র মানি না নিজের ভাষাকে ভুলে। হ্যাঁ, সব সময় মনে রাখবেন ভাষা আগে, দেশকে পরে ভালোবাসবো। এবং আপনি আসলে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট ধরিয়ে দিয়েছেন সবাই, যে এই কথাটা আমাদের আরও জোর দিয়ে বলার দরকার ছিল, যে বাংলা ভাষা, দেশ এগুলো অনেক পরের কথা। বাংলা আসলে একটা জাতি, বাংলা একটা নেশন আমাদের, এবং সেই নেশনটা কিন্তু এই যে পলিটিক্যাল বর্ডার, সেই বর্ডার দিয়ে বাংলার নেশনটা ভাঙা নয়। এপারেও যে বাংলা, ওপারেও একদম সেই বাংলা, এবং পুরোটা নিয়ে বাংলা জাতিটা তৈরি হয়। তার ফলে আমি বলছি যে ঢাকার রাস্তায় অনেকে নীললোহিতকে দেখেছেন হাঁটতে, কলকাতার রাস্তায় হিমুকে আমি নিজে দেখেছি হলুদ পাঞ্জাবি পরে খালি পায়ে হাঁটছে। কবির সুমন সুর করছেন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কবিতায়। তো এইভাবেই তো জাতি তো এভাবেই চলে। কাজে এইখানে কোনো ডিবেট নেই। বাংলা ভাষা, সেই ভাষা কেন্দ্রিক জাতি, আমাদের সেই জাতির অস্মিতা আছে। আমরা সেই জাতির মধ্যে ধর্মের, বর্ণের কোনো উচ্চাবচতা, কোনো ভাগ আমরা মানি না। ফলে এইটা দেশ দেশের গণ্ডি দিয়ে বাংলা ভাষাকে ধরার এই অপচেষ্টার কোনো দরকার নেই। আমরা সবাই একমত হই যে বাংলা জাতি এবং জাতিটাকে বাঁচিয়ে রাখা খুব দরকার। ধন্যবাদ। একটা অন্য ডাইমেনশন নিয়ে এলো, বাংলা একটা নেশন কি নেশন নয়। দারুণ প্রশ্ন। আমি এবার শুভময়কে বলবো, এখান থেকে বলবে। অমিতাভবাবু ঢাকার রাস্তায় নীললোহিতকে দেখেছেন, আর আমরা জানি যে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ আর ত্রিপুরার বাংলা মোটামুটি অনেক দিন আগে নীললোহিতের সঙ্গেই দিকশূন্যপুরে চলে গেছে। খুবই দুর্ভাগ্যের বিষয়, এবং আমাদের মূল বক্তব্যর জায়গা থেকে আমরা একটুও নড়ছি না। সেই বক্তব্য হচ্ছে আজকে বাংলাকে রক্ষা করতে বাংলা পক্ষকে নামতে হয়, অর্থাৎ বাংলা বিষয়টি আজকে একটি রাজনীতির আঙিনায় পৌঁছে গেছে। আজকে বাংলায় কথা বললে তাকে বাংলাদেশি বলে বিজেপি। আজকে বাংলায় অত্যন্ত নিম্নমানের বাংলা লেখা হলে এই বাংলার গুণীজনেরা সেই বাংলাকে খুব ভালো বলেন। সেই যে বাংলা ভাষা, সেই বাংলা ভাষা এই মুহূর্তে যে পরিস্থিতিতে আছে, সেই পরিস্থিতি একেবারে সুবিধের নয়। নিশ্চয়ই বাংলা ভাষা এখনও খুবই ভালো জায়গায় আছে। আমি নিশ্চয়ই আজকে বাংলা ভাষার সঙ্গে হিন্দি যে হার্টল্যান্ড, সেই জায়গার সাহিত্যের তুলনা করতে যাব না, কারণ আরও কতটা খারাপ করলে আমরা সেই জায়গায় পৌঁছবো সেটা এখনও জানি না। সেই জন্যেই তারা অত্যন্ত উচ্চকিত কণ্ঠে বাংলার যে ভাষা তার দখল নিতে চাইছেন, খুব স্বাভাবিক, সেটা তাদের রাজনীতি। এবং সেই কারণেই আজকে বাংলাকে দেশ হিসেবে ভাবার দরকার হচ্ছে। লড়াইটা ভাষার বাইরে বেরিয়ে গেছে, এবং সেইখানে যখন আমরা দেশ হিসেবে লড়াই করব, আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই করব, সেইখানে বাংলা পক্ষ বাংলা ভাষার চেয়ে বাংলাকে একটা দেশ হিসেবে যে জায়গা, সেই জায়গায় গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। প্রশ্নটা আমার ভালো লাগার নয়, আমার বাংলা ভাষা কতটা সুন্দর লাগছে, কতজন ভালো লোকের লেখা আগে পড়েছি তার নয়। প্রশ্নটা হচ্ছে আজকে বাংলা ভাষা এমন যে শারদিয়াগুলো আপনারা আগের মতো হামলে পড়ে পড়ছেন না, আজকের কবিতা আপনারা পড়ছেন না, যে কবিতা পড়ছেন সেটা আপনাদের গিলিয়ে দেয়া হচ্ছে। অর্থাৎ বাংলা সংস্কৃতিকে আপনার সামনে একটা আধিপত্যবাদী জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে। তার সঙ্গে সমানে সমানে লড়াই করতে পারে কে? বাংলা নিয়ে বাঙালির যে লড়াই, এবং সেই জায়গায় সেই লড়াই রাজনীতিগতভাবে আমি অপছন্দ করতে পারি, কিন্তু সেই লড়াই অবশ্যই আধিপত্যবাদের বিরুদ্ধে আধিপত্যবাদের লড়াই হবে, মৌলবাদের বিরুদ্ধে মৌলবাদের লড়াই হবে। সবসময় মৌলবাদ ধর্মের হয় না, মৌলবাদ যখন ভাষার হয় তখন সেই মৌলবাদ ভাষাকে পৌঁছে দেয় দেশে। সেইখানেই মানুষের জমির লড়াই, মানুষের কাজের লড়াই, সেই জায়গাটাকেই আমি বলার চেষ্টা করছি যে বাংলা আজকের দিনে
আর ভাষার জায়গায় নেই, তার অবনতি ঘটেছে। আর বাংলা তার দেশের জায়গায়, বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় তার রাজনৈতিক রূপে, তার লড়াইয়ের জায়গায়, যে লড়াই আমার আপনার পছন্দ না হতে পারে, যে লড়াই প্রেসিডেন্সির প্রাক্তনীদের কাছে পছন্দ না হতে পারে, কিন্তু সে লড়াই পরিযায়ী শ্রমিক থেকে একটা ট্রেনে চিৎকার করতে করতে স্লোগান দিতে দিতে যাওয়া বাংলা পক্ষের কাছে পৌঁছে গেছে। আজকে সমাজ হয়তো তাকে পছন্দ করবে না, অর্থাৎ এই প্রেসিডেন্সির সমাজ, কিন্তু সারা বাংলায় যারা সাধারণ বাঙালি, যারা পিছিয়ে থাকা বাঙালি, যারা নিম্নবিত্ত বাঙালি, তাদের কাছে ভাষা পিছিয়ে গেছে, সবটাই এখন দেশ। সকলেই শুভময়ের বক্তব্যে উজ্জীবিত হয়ে উঠছে, আমরা দেখছি। কিন্তু আমরা দেশ, কিন্তু দৈবফলা একার মধ্যেনস্য আমরা চাই না, আমরা দেশ চাই এবং ভাষাও চাই। এবারে বলবে আমাদের এদিককার পক্ষ থেকে সুধারা গোস্বামী। আমার বিপক্ষীয় বন্ধু অনেক কথাই বলল, তার কথা ধরেই বলি যে আমরা এখানে অবশ্যই বলবো বাংলা একটা পরিচয়, কিন্তু আমাদের বিরোধিতাটা কোথায়? বাংলা একটি দেশ নয়, বাংলাদেশ ভৌগোলিক সীমারেখার মধ্যে আটকে নেই, তা ছড়িয়ে পড়েছে তার অনেকটা বাইরে, আমাদের মননে, আমাদের চেতনায়। এবং আরও একটা কথা আমার বিপক্ষীয় বন্ধুর কথায় উঠে এসেছে যে বাংলাদেশের ভাষা হচ্ছে বাংলা, বাংলাদেশের জাতীয় ভাষা, এবং ভারতবর্ষের ক্ষেত্রে এটি একটি সাংবিধানিক ভাষা, 22টির মধ্যে মাত্র একটি সাংবিধানিক ভাষা। সেখানে হয়তো বলার প্রয়োজন হয়েছে, আয়তনটাও কিছুটা হয়তো এখানে চলে আসে। বাংলাদেশের আয়তন, বাংলাদেশের মানুষের দিকে চোখ রাখলে এবং ভারতবর্ষের আয়তন এবং ভারতবর্ষের জনসংখ্যার দিকে চোখ রাখলে স্পষ্টতই বুঝতে পারবো যে বাংলা জাতীয় ভাষা, বাংলাদেশের যে বাংলা জাতীয় ভাষা এবং ভারতের যে সাংবিধানিক ভাষা বাংলা, এই দুটো হয়তো দাঁড়িপাল্লায় খুব কাছাকাছি আছে। এবং আরও অনেক কথাই এই কথার যুদ্ধে উঠে আসছে, এবং আমার মনে হয় যে আমাদের বিপক্ষও যা বলছেন আমরাও অনেকটা যেন তাই বলার চেষ্টা করছি, মানে বিপক্ষ মনে হচ্ছে আমাদেরই সওয়াল করতে নেমেছেন, কারণ ওনারাও তো বলতে চাইছেন যে বাংলা একটি দেশ নয়, বাংলা একটি বৃহত্তর দেশ, একটা বৃহত্তর ভাবনা, একটা বৃহত্তর পরিচয়, যা শুধুমাত্র দেশের গণ্ডির মধ্যে আটকে নেই। আর সংকীর্ণতায় কথা বলি, যখন বাংলা ভাষা বলা হয় তখন তাকে সংকীর্ণ করা হয় না, তাকে উদার করা হয়, কারণ বাংলা ভাষায় শব্দবন্ধের মধ্যে অনেকটা উদার নীতিবাদ রয়েছে, সংকীর্ণতা নেই। তার কারণ বাংলা ভাষা শুধুমাত্র বাংলাদেশেই বলা হয় না, বাংলা ভাষা বিশ্বের বিভিন্ন প্রান্তে বলা হয়, বাংলা ভাষায় গান লেখেন বিভিন্ন প্রান্তের মানুষ। এবারে আসি আমার এই যে এতক্ষণের বক্তব্য, তাতে একটা শেষ বক্তব্যে, যে যদি একটু ভালো করে ভাবেন তাহলে বুঝতে পারবেন এই পক্ষ বিপক্ষের খেলার মাঝে সবাই যেন একটা কথাই বলছি, বাংলা আসো একটা ভাষা, অনেকগুলো দেশের পরিচয়, একটা সংস্কৃতি, একটা জাতি এবং একটা সুদূর প্রসারী ভাবনা, যা আমার আপনার এখানে উপস্থিত, এখানে অনুপস্থিত হাজারো বাঙালির মনের মধ্যে রয়েছে। আসুন উদযাপন করি বাংলা ভাষা এবং বাংলা সংস্কৃতিকে। নমস্কার। ভালো সুধারা, এবারে বন্যা তোমার পালা। খুবই ভালো লাগলো যে আমার বক্তব্য আমার বিপক্ষ দলেরও অনেকখানি পছন্দ হয়েছে এবং তারা খানিক আমাকে সমর্থনই করছেন। এবং আমি তাদের একটা কথা বলি, তারা 2-3 জন যারা পরপর বললেন তারা একটা কথাই বললেন যে আজকের বিষয় বাংলা একটি ভাষা, দেশ নয়, এবং তারা সেটাকে ঘুরিয়ে এমনভাবে বললেন যে আমি বলতে চেয়েছি বাংলা একটি দেশ। কিন্তু তারা কি ভালোভাবে বিষয়টা পড়েছেন? ওখানে স্পষ্ট লেখা বাংলা একটি ভাষা, দেশ নয়। ওখানে কিন্তু লেখা নেই বাংলা একটি দেশ নয়, ওখানে লেখা বাংলা একটি ভাষা। এখানে ভাষাটাকেই সংকীর্ণ করা হচ্ছে, বাংলা বলে, বাংলা ভাষা বলে বাংলাকে কোণঠাসা করা হচ্ছে, বরং দেশের আগে কিন্তু একটি লেখা নেই। আর আমার বক্তব্যেও আমি বলিনি যে এটা একটি, এটা আমাদের মন থেকে আসে যে দেশটা কি, এটা আমাদের জাতি সত্তা। তাই আমার মনে হলো আমার বন্ধুরা আমাকে খানিক ছোট করতে গিয়েও আমার বক্তব্যেরই সমর্থন করলে। এবং এরপরে আমি যদি আসি আমার বিপক্ষ
বিপক্ষ দলের বক্তা বারবার ধর্মের কথা তুলেছেন এবং হিন্দু মুসলমান একথা তুলেছেন, পশ্চিমবঙ্গ কেন বাংলার দিকে আসেনি, কেন হিন্দু মুসলমানের ভেদাভেদ হয়ে দুটো আলাদা হয়েছে। এক্ষেত্রে বলবো এটা আমাদের অক্ষমতা। আমরা আজও কিন্তু সাম্প্রদায়িকতা, আমরা মুখে অনেক বলি আমরা একই বৃন্দে দুটি কুসুম, হিন্দু মুসলমান, আজও কিন্তু সেই আমাদের মধ্যে সেই সংকীর্ণতা রয়েছে, এখনও কিন্তু আমরা ভেদাভেদ করি। আর বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ যে আলাদা হয়েছে তার মূল ভিত্তি কিন্তু ভাষা ছিল না, তার মূল বিষয় ছিল এই হিন্দু মুসলমান লড়াই। এবং তাই জন্য আমার মনে হয় এই প্রসঙ্গ আজকের আলোচনায় নিতান্ত খুবই একেবারে অপ্রাসঙ্গিক হয়ে যায়। এবং তারপরে তারা বলেছে যে বাংলাকে আমরা ভাষা বললে নাকি তা বৃহত্তর অর্থে দাঁড়ায়, আর আমরা নাকি দেশ বললে তা সংকীর্ণ হয়ে যায়। আমি তাদের একটা কথা বলি, আজ আপনারা বিদেশে যান, আচ্ছা বিদেশে যেতে হবে না, একটা ফর্মাল কিছু একটা আপনারা ফর্ম ফিল আপ করুন, আপনার ওখানে পরিচয়পত্র চায়, তাহলে কেন লিখতে হয় আমি ইন্ডিয়াতে থাকি, আমি বাংলাদেশে থাকি? লিখে দিতে পারি তো আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষা আমি বাংলাদেশ বলে কি করে সংকীর্ণ হয় আমি জানি না, বরং বাংলাটাকে সে একটা বৃহত্তর অর্থে উত্তীর্ণ করে। এবং এই যে বাংলা, এবং আমার বিপক্ষ দলের বক্তাদের অনেকখানি বক্তব্য এমন ছিল যে বাংলা ভাষা যদি দেশ হয় তাহলে অন্যান্য ভাষা দেশ নয়, এমন অনেক বক্তব্যের লাইন উঠে এসেছে। আরে সেটাই তো বাংলা ভাষার বৈশিষ্ট্য এবং সেটাই তো বিশেষত্ব। আর তাই জন্যই তো আজকের এই সভা, তাই জন্যই তো সভার বিষয় বাংলা একটি ভাষা না দেশ, এই নিয়ে এত মতামত। এই জন্যই তো, কারণ বাংলা সব ভাষার মধ্যে এমন এক বিশেষ নিদর্শন রেখেছে, এমনভাবে ব্যতিক্রমী হয়ে উঠেছে, তার নিজেকে যেমন ভাষা হিসেবে সে সমৃদ্ধ করেছে, সে তেমনভাবেই দেশকেও সবার সামনে তুলে ধরেছে। বাংলাদেশ, বাংলা ভাষা, আমাদের সংস্কৃতি, জীবনযাত্রা সব মিলে মিশে একাকার হয়ে গেছে। এখানে কোথাও গিয়ে বাংলাদেশ বলে সংকীর্ণতা নেই। এখানে বাংলাদেশ মানে বৃহত্তর অর্থে বাংলাদেশ, আমাদের প্রাণের ভাষা বাংলা, আমাদের প্রাণের দেশ বাংলাদেশ। এক্ষেত্রে নির্মলেন্দু গুণ তার একটি কবিতার লাইনে বলেছে, আমি আমার কবিতায় কবিতায় বলে দেব বাংলা আমার দেশ। যেখানে এমন মহান ব্যক্তিত্বরা এই কথা বলেন বাংলা আমাদের দেশ, সেখানে আমি কোন নিতান্তকে যে বলবো না বাংলাদেশ নয়। আসলে কি বলুন তো, এই যে দেশের সংজ্ঞাটা একটু ঘুরিয়ে দেখুন। চলুন আমরা একে অপরকে ছোট করাটা বন্ধ করি, তুমি বাংলাদেশের, আমি ভারতের, তুমি বাংলায় কথা বলো, আমি হিন্দিতে কথা বলি, এসব বন্ধ করি, আর দেশের প্রকৃত অর্থ বুঝি, দেশের মহত্ব বুঝি, তাহলে আর এই সবারও প্রয়োজন হবে না। আমরা গর্বের সঙ্গে বলবো বাংলা আমাদের ভাষা, বাংলা আমাদের দেশ। নমস্কার। অনেক ধন্যবাদ। আপনারা সবাই এনজয় করছেন। লাস্টে কিন্তু আপনাদের একটা পার্ট আছে, সেটা হচ্ছে আপনারাই মতামত দেবেন যে কোন পক্ষ এগিয়ে গেল আর কোন পক্ষটা একটু পিছিয়ে। এবারে যে জায়গাটা এসছে, ইংরেজিতে তাকে বলে রিবাটাল, তাকে আমি একটা নাম দিয়েছি বাংলায় খণ্ডন। তো খণ্ডন, এক পক্ষ বলবে আরেক পক্ষ খণ্ডন করবে। আমি প্রথমে যারা বিপক্ষ তাদেরকে প্রথম বলছি। প্রথমে শুভময় প্রশ্ন করবে। আমার তো ভাব সম্প্রসারণের 12 নম্বরের প্রশ্ন নয়, দুটো অবজেক্টিভ প্রশ্ন আর কি, হ্যাঁ বা নাতেই উত্তর হয়ে যাবে, ওনারা বললে বলতেও পারেন। একটা হচ্ছে পাশাপাশি বসে আলাপন্দা আর অমিতাভবাবু একজন আমার বক্তব্যকে অপ্রাসঙ্গিক নয় বললেন আর একজন অপ্রাসঙ্গিক বললেন। আমি আশা করেছিলাম পক্ষের দুজন বক্তার মধ্যে কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে। এখন এই পক্ষে বিপক্ষে একই দলের মধ্যে দুজন কেন, এটার যদি একটা আর দ্বিতীয় মূল যে প্রশ্নটা, সেটা হচ্ছে বাংলা ভাষাকে 70-এর এবং 80-র দশকের বাংলা সাহিত্যে 10-এ যদি আপনারা 10 দিতেন, তাহলে আজকের পশ্চিমবঙ্গের যে বাংলা সাহিত্য তাকে 10-এ কত দেবেন? উত্তর দিচ্ছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। শেষেরটাই যেহেতু প্রশ্ন, আগেরটা যেমন আপনিও প্রাসঙ্গিকতা এবং অপ্রাসঙ্গিকতার মাঝখানে আলপথ দিয়ে গেছিলেন, আমাদের উত্তরটাই মধ্যবর্তী আলপথ দিয়ে দিয়েছে ধরে নিন। কিন্তু যেটা মূল প্রশ্ন, 70-এর এবং 80-র দশকের বাংলা সাহিত্য একটা বিরাট কাণ্ড ছিল, আজকের বাংলা সাহিত্য বিরাট কাণ্ড না, এটা কিন্তু সর্বৈব ভুল ধারণা। আমরা 70-এর দশকে 80-র দশকে আমরা অনেকেই বড় হয়েছি, বড় বড় কবি, বড় বড় সাহিত্যিক ছিলেন। এখন দলিত সাহিত্যে যা জোয়ার এসছে কল্পনাতীত। বাংলা সাহিত্য 70-এর দশক এবং 80-র দশকে অনেক বেশি উচ্চ বর্ণ এবং উচ্চ বর্গের দ্বারা প্রভাবিত ছিল, এখন অনেক বেশি নিম্ন বর্ণ ও নিম্ন বর্গ দ্বারা প্রভাবিত। অনুরূপে 70 ও 80-র দশকে নারীর কণ্ঠ ছিল অনেক স্তিমিত, আজ নারীর কণ্ঠ অনেক প্রবল। এত শুভমবাবু খুবই পণ্ডিত লোক, এত অল্প সময়ের বিচারে
সাহিত্যের বিরাট নদীকে খণ্ড খণ্ড করে বিচার করার ধারাকে সমর্থনও করব না, যৌক্তিকও বলবো না। আজকের বাংলায় যারা সাহিত্যের চর্চা করছেন তাদের ছোটও করব না। এবারে এদিককার একটা প্রশ্ন, সুধারা একটা প্রশ্ন করবে, এদিক অর্থাৎ পক্ষের দিক থেকে বিপক্ষকে। আমার বিপক্ষে অনেক গুণীজন রয়েছেন এবং আমার বন্ধুও রয়েছেন। তো ওনাদের বক্তব্য শুনে যা বুঝলাম, ওনারা একটা কথা বারবার বলেছেন যে বাংলাদেশ, বাংলা ভাষা এগুলো ওই দেশের গণ্ডির মধ্যে নেই, রাজনৈতিক গণ্ডির মধ্যে নেই, মানে যেটুকু বুঝলাম। তো আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ বলবো যে আমার দেশ বাংলাদেশ, কিন্তু আমরা তো আমাদের মন গড়া একটা তত্ত্ব আবিষ্কার করে নিতে পারি না বা তৈরি করে নিতে পারি না। দেশের একটা নির্দিষ্ট সংজ্ঞা আছে এবং গোটা বিশ্ব একটা সংজ্ঞায় চলছে বা একটা ধারণায় চলছে। সেখানে হঠাৎ করে আমি ভারতীয় হয়ে যদি বলি এই আমার দেশ বাংলাদেশ, তাহলে সেটা কতটা প্রাসঙ্গিক হবে? সেখানে কি আমার ভারতীয় হওয়া বা আমি অন্য যে কোনো রাষ্ট্রে থাকি না কেন, অন্য যে কোনো নাগরিক হই না কেন, তাকে অস্বীকার করা হয়ে যাবে না? প্রশ্ন রইল। আমরা যখন রাজনৈতিকভাবে সাংবিধানিক মতে দেশের কথা, নিশ্চয়ই আমরা ভারতীয় নাগরিক, নানা দলিলপত্রে নথিপত্রে আমাদের যখন নাগরিক পরিচয় দিতে হয়, আমরা নিশ্চয়ই ভারত রাষ্ট্রের নাগরিক বলে নিজেদের পরিচয় দিই। কিন্তু তার বাইরেও দেশ কথাটার, আর যারা বাংলা ভাষা নিয়ে কথা বলছেন তাদের আরোই এটা স্মরণ করিয়ে দিই যে এক একটা ভাষার কিন্তু নিজস্ব সম্পদ আছে, তার অর্থ আছে, তার ব্যঞ্জনা আছে, একটা ভাষার নিজস্ব। তাই বাংলা ভাষার যে নিজস্ব ব্যঞ্জনা, তাতে কিন্তু দেশ কথাটা একটা রাজনৈতিক ব্যঞ্জনার মধ্যে বা রাজনৈতিক অর্থের মধ্যে সীমিত নয়। আমরা যখন বাংলা ভাষাটাকে ব্যবহার করি, যে ভাষাকে ওরা এতটা সম্মান দিচ্ছেন, সম্ভ্রম দিচ্ছেন, আমরাও দিই, সেখানে কিন্তু আমার দেশের কথা যখন বলি, আমার পূর্বজদের কথা বলি, দেশ চলে আসে। দেশ অনেক ব্যঞ্জনা নিয়ে আসে। সেই ব্যঞ্জনা নিয়ে যখন আমরা আজকে আলোচনা করি, সেই বাংলাদেশ নয়, বাংলাদেশ, তার অর্থটা, তার ব্যঞ্জনাটা অনেক বিস্তৃত, প্রসারিত, এবং আমরা সেই বাংলা দেশের কথা বলছি, বারবার সেইখানেই ফিরে এসেছি। তাই ভারত আর বাংলার বিভাজন, বিরোধের কোনো প্রশ্নই উঠছে না। এটা আমার বাংলা ভাষারই ধর্ম, বাংলা ভাষারই প্রয়োগের মধ্যে দেশের একটা মর্থ আছে। আমরা যখন আমার দেশ কোথায় জিজ্ঞেস করি, আমরা তখন কিন্তু আমাদের পূর্বজদের কথা, আমাদের পূর্বপুরুষরা কোথায় ছিলেন সেই কথা বলি। এই মানেগুলো আমাদের ভাষায় এসে গেছে, এটা ভুলবো কেন? যখন বাংলা ভাষাকেই আমরা সম্মান করছি, সমীহ করছি, সেই ভাষাতেই কথা বলে আমাদের ভাব প্রকাশ করছি। খুব ভালো শ্রমিকদা বললেন, কিন্তু আমি বলছি যে এই আলোচনা সভা বা এটা বিতর্ক সভাটা কিন্তু আপনারা নিষ্ক্রিয় শ্রোতা নন। এবার আমি আহ্বান করছি যারা শ্রোতা রয়েছেন, এতক্ষণ ধরে রইলেন, ধৈর্য ধরে, যাদের ধন্যবাদ জানাই এতক্ষণ থাকার জন্য, তাদের পক্ষ থেকে দুটি প্রশ্ন। একটি প্রশ্ন হচ্ছে যারা এই মতের পক্ষে রয়েছেন তাদের কাছে, এবং আরেকটি প্রশ্ন যারা এই মতের বিপক্ষে তাদের প্রতি, তারা করবেন। আমি আহ্বান করছি। এই সমস্ত ধারণাগুলোই হচ্ছে গুলিয়ে যাচ্ছে, তার কারণ যারা বিতর্ক করছেন, যারা বিতার্কিক, তারা এত সুন্দর করে নিজেদের সপক্ষে এই সমস্ত শব্দকে ভেঙে ছুঁড়ে নিজেদের মতো করে বানাচ্ছেন। আমার একটা প্রশ্ন, যেটা যারা বলছেন যে বাংলা একটি ভাষা, আলাপনবাবু বললেন যে এই ভাষাটা এখন বিস্তৃত হচ্ছে। উনি মানে উচ্চ বর্ণের হাত থেকে ভাষাটা আস্তে আস্তে, মানে শুভময়দার প্রশ্নের প্রত্যুত্তরে, তাহলে আমার আপনার কাছে এই প্রশ্নটা হচ্ছে, বাংলা যদি একটি ভাষা হয়, এই ভাষাটা কারা রূপ দিচ্ছে? এই ভাষাটা কার? তার কারণ এই ভাষাটা যদি অনেকের হয়ে যায় এবং সেই অনেকের যদি একটা
আপনারই পক্ষে অমিতাভ বলল যে সেটা যদি একটা জাতিসত্তা হয়, তাহলে তো আমরা বাংলা ভাষা থেকে একটু দেশের দিকে এগিয়ে যাচ্ছি না? তার কারণ জাতি রাষ্ট্র, পলিটিক্যাল সায়েন্সের আপনি আমি এবং আমরা জানি ভাষা থেকে জাতি, জাতি থেকে জাতিরাষ্ট্র, নেশন স্টেটের ইমার্জেন্স হচ্ছে। তাহলে কি আমরা বাংলা ভাষা থেকে দেশের দিকে এগিয়ে যাচ্ছি? আর অন্যদিকে মানে আমি কি একটাই প্রশ্ন করতে পারি? তাহলে আর করছি। অন্যদিকে আর কেউ যদি প্রশ্ন করেন, এবারে প্রশ্ন করতে হবে এক এক করে উত্তরটা দিয়ে দিচ্ছে। আচ্ছা, এই প্রশ্নটা এত ভালো। বাংলা ভাষা প্রথমাবধি এই প্রশ্নে ভুগেছে, বাংলা ভাষা কার? বাংলা ভাষা কি পাল সেন বংশের শেষ রশ্মি লগ্নের জায়মান আঞ্চলিক একটি ভূখণ্ডের ভাষা, নাকি বাংলা ভাষা উদীয়মান বাংলার সুলতানদের বৈধতা সন্ধানের ও বৈধতা প্রাপ্তির ভাষা? বাংলা ভাষা কি চৈতন্যের গৌড়ীয় বৈষ্ণব আন্দোলনের ছড়িয়ে দেওয়ার বাহন, নাকি বাংলা শাহজালালের সিলেট পর্যন্ত ইসলামকে ছড়িয়ে দেওয়ার ভাষা? যেহেতু বাংলা ভাষা কখনোই এ উত্তরে কোনো নিশ্চিত কোনো সমাধান দেয়নি, যেহেতু সে অনেক মানুষকে, অনেক গোষ্ঠীকে, অনেক ধর্মকে, অনেক জাতকে একত্র বহন করেছে, তাই আজ এই বিতর্ক সভার আয়োজন। 19 শতকে একবার বঙ্গীয় সাহিত্য পরিষদ প্রভৃতির পৃষ্ঠপোষণায় একটা আড্জামির খেলা হয়েছিল। অ্যারাবিক ও পার্সিয়ান ওয়ার্ডসকে যথাসাধ্য নির্বাসন দিয়ে সংস্কৃতায়িত আর্য বাংলা ভাষা নির্মাণের সেই প্রয়াস সম্পর্কে আমার পড়া সবচেয়ে সুখপাঠ্য বই শ্রমিকদার ভাই সুমন্ত বন্দ্যোপাধ্যায়ের লেখা সরস্বতীর ইতর সন্তান। প্রতিক্রিয়ায় 2 বিশ্বযুদ্ধের মধ্যে মুসলমানি বাংলার চলন শুরু করবার জন্য একদল মানুষ নামলেন, যারা আবার অ্যারাবিক পার্সিয়ান ওয়ার্ডে বেশি জোর দিয়ে সংস্কৃত ভাষা তুলনায় দিলেন। কিন্তু এরই মধ্যে সৌভাগ্য লক্ষণ ছিল যে অনেকেই, শহীদুল্লাহ সাহেব স্বয়ং, এর ওপরে গিয়েও উত্তরের সন্ধান করলেন, প্রয়োজনে কখনো কখনো গোষ্ঠীগত প্রশ্নে কম্প্রোমাইজ করে। যখন 1936-37 সালে 2 বিশ্বযুদ্ধের অন্তর্বর্তী পর্বে সাম্প্রদায়িক প্রশ্নে ক্ষতবিক্ষত কলকাতা বিশ্ববিদ্যালয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা বানান সংস্কার ইত্যাদি নিয়ে ভাবলেন, তখন অনেকেই হিন্দুয়ানি দেখিয়ে বললেন সংস্কৃত ভাষা সম্ভূত তৎসম শব্দে সংস্কৃতের বানান রাখব, কিন্তু অন্য সব জায়গায় বানানকে উচ্চারণ অনুগ করব। শহীদুল্লাহ সাহেব বললেন, এই প্রশ্নে কেউ কেউ বলতে পারে মূল আরবি, মূল পার্সিয়ান ভাষাকেও অক্ষুণ্ণ বানানে বাংলাতে প্রবেশ করতে দাও, কিন্তু আমি সেই প্রশ্নে ঢুকব না। অর্থাৎ সেই 1000 বছর ধরে বাংলা বহু জনগোষ্ঠীর, বহু বর্ণের, বহু বর্গের এবং শেষত যে কথা বলছিলাম বহু দেশে চারিত হলো। তাই জরাসন্ধের মতো যেন প্রায় 2টি দেহ তার এক দেহে লীন, প্রায় যেন এক দেহে সন্ধি সমাসে যুক্ত 2টি সত্তা নিয়ে সে বেঁচে আছে। তাই মাঝে মাঝে আমরা এদিকে ঝুঁকি, কখনো কখনো ওদিকে ঝুঁকি। উত্তর সম্ভবত এই অসাধারণ ভাষা, দেশ তো বটেই, দেশের চেয়ে অনেক বড় কিছু, তাই একটি দেশ শুধুমাত্র নয়। এবার আরেকটি প্রশ্ন একজন ছাত্র বন্ধু করবে, বলো। নমস্কার, আমার নাম সুজাত রায়, 3য় বর্ষের ছাত্র। আমার প্রশ্ন শুভময় বাবুকে। ওনাকে প্রশ্ন করার ধৃষ্টতা আমার নেই, আমি শুধুমাত্র ওনার যে বক্তব্যটা সেখান থেকে কিছু আমি ত্রুটি খুঁজে পেয়েছি, সেটা আমার মনে হয় একটুখানি ওনার আরও ক্ল্যারিফাই করা দরকার। তো উনি বললেন যে রাজনীতির চাপে বাংলা ভাষার যে একটা অবনমন সেটা ঘটেছে, আগে বাংলা ভাষা এরকম ছিল বা এখন এরকম হয়ে গেছে। তাতে এটা কীভাবে প্রমাণ হচ্ছে যে বাংলা ভাষা সেটা একটা দেশের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে, বা সেটা কী করে প্রমাণ করছে? এটা হয়তো প্রমাণ করতে যে এটা বাংলা ভাষা দেশের আশ্রয় নিচ্ছে, অর্থাৎ দেশ মানে দয় বয় একার পেট কাটার মূর্ধন্যাস্য। কিন্তু কিভাবে বাংলা ভাষা, এই যে একটা ভাষা যেটা বাংলাদেশেও বলা হচ্ছে এবং বিশ্বে
প্রায় সবকটা দেশেই বাংলা ভাষা বলা হচ্ছে এবং সব জায়গায় সাহিত্য রচনা করা হচ্ছে, এবং যারা বাংলা মৌলবাদী আপনি বললেন তারাও কিন্তু এটা বলছে না যে আমাদের আলাদা একটা বাংলা দেশ চাই যেখানে সব কিছু মানে শুধু বাংলা ভাষাই বলা হবে বা শুধু করা হবে, তারা কিন্তু সেটাও বলছে না। যারা বাংলা মৌলবাদী বা বাংলা পক্ষের কথা বললেন তারা কিন্তু শুধুমাত্র বাংলাদেশের কবি বা পশ্চিমবঙ্গের কবি বা বাইরে যারা কবিতা রচনা করছেন বা সাহিত্য রচনা করছেন তাদেরকে অস্বীকার করছেন না। তো কিভাবে এর মাধ্যমে বাংলা ভাষাটা দেশের গণ্ডির মধ্যে থেকে যাচ্ছে, এটা একটু ক্লারিফাই করলে ভালো হয় স্যার। প্রথম হচ্ছে যে সত্যিই আমি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 2 সমকোণের মতোই প্রমাণটা লিখতে পারবো না, কিন্তু এখানে মূল বক্তব্য হচ্ছে আমাদের ধারে কাছে আমরা 3টি জায়গা দেখছি মূলত, যেখানে অনেকটা ঘনত্বের সঙ্গে বাঙালিরা আছেন। একটি বাংলাদেশ, একটি পশ্চিমবঙ্গ এবং একটি ত্রিপুরা। আমি দেশ বলতে তাকে সংজ্ঞায়িত করছি, অর্থাৎ যেমন কিছু পস্টুলেটের ওপর কথা বলতে হয়, সেইখানে আমি দেশ বলতে সংজ্ঞায়িত করছি যেখানে মানুষের উদার ভাবনা, তার যে সারাক্ষণ নিজের মনের মতো কথা বলা, সেগুলোকে যখন একটা গণ্ডির মধ্যে আনা হয় একটা রাজনৈতিক প্রভাবের মাধ্যমে, অর্থাৎ শাসকের ক্ষমতা দখলের মাধ্যমে, তাকে আমি সংজ্ঞায়িত করছি দেশ হিসেবে। এবং সেইখানে 3টি দেশ বলতে আমি বোঝানোর চেষ্টা করছি। আমার এই ডেফিনেশন অবশ্যই আমি বলতে চাইছি না আমি ভারতবর্ষের নাগরিক নই, আমি একজন ভারতবর্ষের গর্বিত নাগরিক, কিন্তু আমার এখানে দেশের যে সংজ্ঞা, সেই সংজ্ঞায় পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং বাংলাদেশ 3টি জায়গা ভৌগোলিকভাবে যাদেরকে রাজনৈতিক শক্তির মাধ্যমে, রাজনৈতিক বিবর্তনের মাধ্যমে আলাদা করা হয়েছে, এবং এই জায়গায় আমাদের একটা ঘনত্ব আছে। এই জায়গাগুলিতে রাজনৈতিক প্রভাব এতটা বেশি হয়ে যাচ্ছে এবং শাসকের পক্ষে থাকার প্রবণতা প্রতিটি জায়গায় এত বেশি হয়ে যাচ্ছে যে আজকের দিনে কোনো উৎপল দত্তের সৃষ্টি হচ্ছে না। আজকের বাংলা ভাষা রাজনীতির বিরোধিতা করে তার যে এগিয়ে চলা, সেই জায়গায় পৌঁছতে পারছে না। সেইভাবেই আমি সংজ্ঞায়িত করে বলতে চাইছি। সেইখানে বাংলা পক্ষের মতো একটি দলের কথা আসছে কোথা থেকে, আমি বলছি এটা একটা উদাহরণ, প্রমাণ নয়, যে বাংলা ভাষা এবং বাংলাকে কেন্দ্র করে যে রাজনীতি, তার বাইরে বাংলাতে ক্ষমতা দখলের যে রাজনীতি, যেমন যারা ভারতের পশ্চিমে আছেন তারা পশ্চিমবঙ্গের জলটা কোনো একদিন দখল করতে চান, সেই রাজনীতি দ্বারা বাংলা ভাষার তুলনায় বাংলার যে দেশের বিষয়টি, রাজনীতির বিষয়টি বেশি কন্ট্রোলড হচ্ছে। এটাই আমার বক্তব্য। সেটা হলো, এবার আমি সভার যে মত সেটি পড়ছি, বাংলা একটি ভাষা, দেশ নয়। এটার পক্ষে যারা মনে করেন তারা হাত তুলবেন। তারা বাংলা একটি ভাষা, দেশ নয়, এটির পক্ষে এখনো পর্যন্ত খুব একটা কেউ আসেনি। এটা ঠিকই বলেছেন যে আসলে অমিতাভ যেটা বলছিল, আমার বন্ধু আলাপন যেটা বলছিল, আসলে এটা নিয়ে কি বলবো। আমরা যেখানে বসে আছি, আর একটু পেছনে একজন বসে আছেন, তিনি কিন্তু বাংলা পক্ষের সম্পাদক সম্ভবত, তিনি সব রেকর্ড করছেন। তো সুতরাং গর্গ চট্টোপাধ্যায়, সুতরাং এবারে আমরা এখানে শেষ করছি। এরপরে আমাদের আজকে এটা তো একমত প্রত্যেকে যে আজকের যে বিতর্ক সভা সেটা প্রত্যেকে উপভোগ করেছেন। থ্যাংক ইউ সো মাচ আপনাদের থাকার জন্য। এরপরে একটা জিনিস আছে, সেটা দেশ নয়, সেটা অন্য দৈবফলে একার নয়। এতদিন পরে পূর্ণ প্রেক্ষাগৃহ PLT 1 এই ডিবেটে আমার দেখে খুবই ভালো লাগছে। এরকম আলাপনদা সেই আমাদের সময় হতো। তারপরে আমরা ডিবেট অর্গানাইজ করেছি এখানে, কিন্তু হল খুব একটা ভরতো না। খুবই ভালো লাগছে দেখে। ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে ধন্যবাদ। কৌশিক সাহা একটা আমাদের সেক্রেটারি, ধন্যবাদ দেবেন। সকলকে নমস্কার। আজকে আমাদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ সকলকে। প্রেসিডেন্সি প্রাক্তনী সংসদের সুধাংশু দাশগুপ্ত স্মারক বিতর্ক সভা 2025, এখানে উপস্থিত মাননীয় শ্রী শিবাজী প্রতিম বাসু, শ্রী শ্রমিক বন্দ্যোপাধ্যায়, মাননীয় শ্রী আলাপন বন্দ্যোপাধ্যায়, মাননীয় শুভ মৈত্র মহাশয়, মাননীয় অমিতাভ গুপ্ত মহাশয়, মাননীয়া সুধারা গোস্বামী, মাননীয়া বন্যা সাফুই, আমাদের উপস্থিত অ্যালুমনি, ছাত্র ছাত্রীগণ, আমাদের ইউনিভার্সিটি থেকে যারা আমাদের রেজিস্ট্রার, ডিন, সকলকে ধন্যবাদ। মাননীয় প্রেসিডেন্ট সুতীর্থ ভট্টাচার্য, মাননীয় ভাইস প্রেসিডেন্ট বিভাস চৌধুরী মহাশয়, চম্পক ভট্টাচার্য মহাশয়, অন্যান্য অ্যালুমনি মেম্বার্স,
এখানে পিডব্লিউডি স্টাফ যারা প্রচুর পরিশ্রম করে আজকের এই সভাগৃহটা আমাদেরকে রেডি করে দিয়েছেন। এছাড়া দেবস্মৃতি এবং সজ্জন যারা এখানে আমাদের টাইম কিপার এবং কম্পেয়ারিংয়ের কাজ করেছেন, সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন।